গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ক্লাসের ডিসকাশন টপিক হচ্ছে গান্ধীজি। মানে গান্ধীজি ইন্ডিয়াতে আসার আগে কেমন ছিলেন, কোথায় ছিলেন, গান্ধীজি ইন্ডিয়াতে আসার পরে কী করেছেন, গান্ধীজি ইন্ডিয়াতে আসার পর ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম কোন দিকে মোড় নিয়েছে, কিভাবে চেঞ্জ হয়েছে, সেই সবটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। সঙ্গে থাকছে আমাদের মোটামুটি ধরো 1757 থেকে 1947 পর্যন্ত যে সমস্ত গভর্নর জেনারেল এবং ভাইসরয়দেরকে আমরা পেয়েছি, তাদের প্রত্যেকের টাইম পিরিয়ডে, প্রত্যেকের না হলেও মানে যারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাদের টাইম পিরিয়ডে কী কী ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছে তার একটা সাম আপ, এইটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। এখানে যেটুকু তথ্য লেখা আছে সেটা মানে তোমাদের যে সোনালী বানসাল বইটা তোমরা পাশে খুলে রাখবে, তাহলে কিন্তু রিলেট করতে সুবিধা হবে, কারণ তোমাদের বইটা ভীষণ ডিটেল এবং খুব সুন্দরভাবে লেখা আছে। আমি এখানে জাস্ট একটা করে আউটলাইন তুলে এনেছি, তারই উপরে আমরা বেস করে ডিসকাশন করব। যেটুকু এক্সট্রা লেখা সেটা আমি এখানে বোর্ড ওয়ার্ক করবো, সেটা তোমরা দেখতেই পাবে। আর যে পার্টটুকু এখানে আছে সেই পার্টটুকু এখানে থাকছে। ফাইন, তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা স্ট্রেট কাট ক্লাসটা শুরু করছি। তো গান্ধীজির জন্ম হচ্ছে, আমরা সবাই জানি যে 2 অক্টোবর। সালটা পরীক্ষাতে মানে অনেক সময় আমরা মনে রাখি না, বাট পরীক্ষাতে কিন্তু মাঝে মধ্যে সালটা চলে আসে। সেটা হচ্ছে 1869। গান্ধীজির জন্ম সালটা হচ্ছে 1869। তো যখন 1893-তে তিনি লয়ের স্টুডেন্ট হিসেবে বা একজন লয়ার হিসেবে তিনি দাদা আবদুল্লাহ বলে এক ভদ্রলোক তার ল ফার্মে কাজ করবার জন্য আফ্রিকার নাটালে যান। ঠিক আছে, কিন্তু সেই নাটাল থেকে তারপর তাকে বিভিন্ন কাজের জন্য যেতে হয় ডারবান। আর এই সাউথ আফ্রিকার একটা ইম্পর্টেন্ট জায়গা। এবার সেই জায়গাতে কি হচ্ছে না, যখন তিনি ডারবান থেকে প্রিটোরিয়া যাচ্ছেন ট্রেনে করে, তখন তাকে মানে গায়ের রং হিসেবে মানে তুলনা করে মানে রেশিয়াল ডিসক্রিমিনেশন করে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার কথা বলা হয়। তো এই যে ইন্ডিয়ানদের ওপরে যে রেশিয়াল ডিসক্রিমিনেশন, তো সেইটার বিরুদ্ধেই তিনি কিন্তু মানে ওখানে প্রথম মানে প্রতিবাদ শুরু করেন। এবং সেই প্রতিবাদ থেকেই কিন্তু মানে সেই যে প্রতিবাদ করতে শুরু করলেন, সেই প্রতিবাদ থেকেই কিন্তু তার পলিটিক্সে আসার পথটা আস্তে আস্তে সুগম হচ্ছে। ওকে, তাহলে আমরা এখানে কিছু পয়েন্ট হালকা করে করে দেখি। মানে গান্ধী বিফোর ইন্ডিয়ার কিছু পয়েন্ট আমরা এখানে হালকা করে দেখছি। তো এই পার্টটা আমার কাছে ফাঁকা রয়েছে, আমি জাস্ট এখান থেকে লেখার চেষ্টা করছি। ওকে, তো দেখো আমরা এখানে পড়বো হচ্ছে যে মানে গান্ধীজির, যদি আমাদের প্রশ্ন করা হয় যে গান্ধীজির জীবনের প্রথম মানে প্রতিবাদ সুলভ ভেঞ্চার কোনটা, সেটাকে বলা হচ্ছে যে ডিসফ্র্যাঞ্চাইজমেন্ট ডিসফ্র্যাঞ্চাইজমেন্ট বিল অফ নাটাল গভর্নমেন্ট। মানে নাটাল সরকার তখন দক্ষিণ আফ্রিকাটাও কিন্তু মানে ইউরোপিয়ানদের হাতে ছিল, স্পেশালি ব্রিটিশদের হাতে ছিল। তো ভারতবর্ষের মানুষের প্রতি ব্রিটিশদের যে মানে মনোভাবটা, ব্রিটিশদের যে নিচু চোখে তাকানোর যে স্বভাবটা, সেটা কিন্তু শুধুমাত্র ভারতবর্ষের মানে গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা পৃথিবী জুড়ে একই রকম সিস্টেম চলতো। তো সেই নাটাল সরকারের পক্ষ থেকে মানে নিম্নবর্গের মানুষদের প্রতি এবং স্পেসিফিক্যালি ভারতবর্ষের মানুষদের প্রতি এবং দক্ষিণ আফ্রিকার মানুষদের প্রতি যে মনোভাবটা ছিল, সেরকম একটা বিলের নাম হচ্ছে ডিসফ্র্যাঞ্চাইজমেন্ট বিল। তো সেই ডিসফ্র্যাঞ্চাইজমেন্ট বিলের বিরুদ্ধে গান্ধীজি প্রথম প্রতিবাদ করেন। তো তো সেইটা হচ্ছে গান্ধীজির মানে সিস্টেমের মধ্যে আসা মানে মানে এই প্রতিবাদ সুলভ বা এজিটেশনস বলো বা পলিটিক্যাল এজেন্ডাস বলো, এই সব কিছুর বিরুদ্ধে প্রথম ভেঞ্চার। তো এই প্রথম ভেঞ্চারটা যখন 1893-তে হয়, এই ভেঞ্চারের মাধ্যমে গান্ধীজি তৈরি করেন ইন্ডিয়া নাটাল অর্গানাইজেশন। ঠিক আছে, ইন্ডিয়া নাটাল অর্গানাইজেশন তৈরি হচ্ছে 1893-তে। এটা পরীক্ষাতে কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন আসছে। ওকে, এবার এই সময়তে কি হচ্ছে, বুয়র যুদ্ধ হচ্ছে। তো বুয়র যুদ্ধ সালটা হচ্ছে 1899 থেকে 1902 পর্যন্ত। তো এই সময়তে কিন্তু বুয়র যুদ্ধে মানে ব্রিটিশদের যে মানে যুদ্ধবাহিনী ছিল সেখানে ভারতবর্ষীরা যোগদান করে, এবং তাতে গান্ধীজি ভারতবাসীদেরকে যোগদান করতে অনুপ্রেরণা দেন। তখন কিন্তু আবার ব্রিটিশদের সঙ্গে মানে গান্ধীজি একটা সখ্যতা গড়ে ওঠে। এবং এই সময়তে কি হচ্ছে, তিনি এর মাঝে একবার মানে এর মাঝে তিনি কিন্তু কি হচ্ছে না, এই সময়তে মানে এই বুয়র যুদ্ধের সময়তে একবার তিনি ইন্ডিয়াতে এসেছিলেন। তো সেই ইন্ডিয়াতে যখন তিনি এসছেন, তখন কিন্তু প্রথমবারের জন্য
তিনি ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের যে তৎকালীন সভা হচ্ছে 1901 সালের যে সভাটা হয়েছিল তাতে কিন্তু গান্ধীজি অংশগ্রহণ করেছিলেন। তো 1901 সালের সভাটা হয়েছিল কোথায়, না কলকাতাতে। এবং তার যে প্রেসিডেন্ট, তো তিনি ছিলেন দিনশ-ই ওয়াচা। এই নামটা আমরা আগেও পেয়েছি ওই বম্বে ট্রিওর মধ্যে, যে কেটি তেলাং বদ্রুদ্দিন তেয়াবজি এবং দিনশ-ই ওয়াচা, বম্বে অ্যাসোসিয়েশন যে সমস্ত তৈরি হয়েছে তার মধ্যে এই নামটা আমরা পেয়েছি। তো কলকাতা শহরে 1901 সালে যে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের যে একটা মানে সেশনটা হয়েছিল তাতে কিন্তু গান্ধীজি প্রথমবার অংশগ্রহণ করেন, বা অ্যাজ আ দর্শক। তিনি কিন্তু কোনো রকম বক্তব্য রাখতে বা আইএনসির পার্ট হয়ে কিন্তু সেখানে আসেননি। এবং এই ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের যে এত সাংগঠনিক বৈচিত্র্য সেটাকে দেখে তিনি কিন্তু মানে আরও বেশি পলিটিক্সের প্রতি ঝুঁকতে শুরু করলেন। তো তারপরে গান্ধীজির যে ভেঞ্চারটা আমরা পড়বো সেটা হচ্ছে 1903 সালে গান্ধীজি একটা প্রথম জার্নাল বের করলেন। সেই জার্নালটার নাম হচ্ছে, মানে এটা কিন্তু সাউথ আফ্রিকায় ফিরে গিয়ে করেছেন। তো সাউথ আফ্রিকায় ফিরে গিয়ে তিনি একটা জার্নাল বের করলেন, তার নাম হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন, যার কিনা এডিটর ইন চিফ ছিলেন মনসুখলাল নাজার বলে এক ভদ্রলোক। ঠিক আছে, মনসুখলাল নাজার এই নামে এক ভদ্রলোক গান্ধীজির যেই মানে উইকলিটা যার নাম হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন, তার এডিটর ইন চিফ ছিলেন। ঠিক আছে, এবং এইখানে কি হচ্ছে যে জন রাস্কিন, আচ্ছা গান্ধীজি এখানে কিন্তু দুটো লোকের দ্বারা অনুপ্রাণিত, একটা হচ্ছে লিও টলস্টয় এবং আরেকটা হচ্ছে জন রাস্কিন। তো এই জন রাস্কিন একটা বই ছিল যার নাম হচ্ছে আনটু দ্য লাস্ট। এটা পরীক্ষায় প্রশ্ন আসে যে জন রাস্কিনের লেখা বইটার নাম কি, এর নাম হচ্ছে আনটু দ্য লাস্ট, যেটা পড়ে কিন্তু গান্ধীজি এই যে সমাজের যে সমস্ত বৈরিতা বা সমাজের যে বৈষম্য, সেই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার কিন্তু অনুপ্রেরণাটা পান সেখান থেকে। তো এই আনটু দ্য লাস্ট বইটার প্রতি ইন্সপায়ার্ড হয়ে তিনি 1904 সালে এখানে মানে দক্ষিণ আফ্রিকার নাটালে ফিনিক্স ফার্ম বলে একটি জায়গা ছিল, যেখানকার মানে নিম্নবর্গের মানুষ, বা নিম্নবর্গ বলতে ইংরেজরা যাদেরকে নিম্নবর্গ মনে করতো, ভারতবাসীরা এবং দক্ষিণ আফ্রিকার লোকজন, তাদের প্রতি যে মানে বিরূপ মনোভাব তার বিরুদ্ধে একটা প্রতিবাদ গড়ে তোলেন ফিনিক্স সেটেলমেন্ট তৈরির মাধ্যমে। তো এই ফিনিক্স সেটেলমেন্ট যখন তিনি তৈরি করছেন, এই সময়টাতে গান্ধীজির যদি প্রশ্ন করা হয় যে মানে গান্ধীজির জীবনের প্রথম সত্যাগ্রহ, ইন্ডিয়াতে নয় কিন্তু, গান্ধীজির জীবনের প্রথম সত্যাগ্রহ এটা হচ্ছে 1906 সালে গান্ধীজি করেন, যার নাম হচ্ছে এশিয়াটিক রেজিস্ট্রেশন বিল। মানে এশিয়ানদেরকে নাটালে বা ডারবানে বা দক্ষিণ আফ্রিকায় কাজ করতে গেলে তৎকালীন সরকারের কাছে তাদের কাগজপত্র জমা রেখে রেজিস্ট্রেশন করাতে হবে, তবে তারা কাজ পাবে। তো এই এশিয়াটিক রেজিস্ট্রেশন বিল, তার বিরুদ্ধে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ করেন 1906 সালে। এবং এখানে কিন্তু প্যাসিভ রেজিস্ট্যান্স অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন তিনি তৈরি করেছিলেন। ঠিক আছে, প্যাসিভ রেজিস্ট্যান্স অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন তিনি তৈরি করেন। এবং এই প্যাসিভ রেজিস্ট্যান্স অ্যাসোসিয়েশন তারপরে যে নামটা পায় সেটা হচ্ছে কি, তো তারপরে যে নামটা পায় এই প্যাসিভ রেজিস্ট্যান্স অ্যাসোসিয়েশন, তারপরে যে নামটা পায় সেটার নাম হচ্ছে টলস্টয় ফার্ম। তো সেই টলস্টয় ফার্মটা 1910 সালে গান্ধীজি তৈরি করেন। তো এই গান্ধীজি যখন 1910 সালে টলস্টয় ফার্ম তৈরি করছেন, তখন কিন্তু ভারতবর্ষে গান্ধীজির দক্ষিণ আফ্রিকায় যে অ্যাক্টিভিটিস তার সম্পর্কে কিন্তু ইন্ডিয়ায় খবর চলে এসছে। তো যখন ইন্ডিয়াতে সে খবর চলে এসেছে, তখন কিন্তু ভারতবর্ষ থেকে তিনি কিন্তু অনেক হেল্প পাচ্ছেন। কীরকম হেল্প, মানে টলস্টয় ফার্ম তৈরি করতে গিয়ে গান্ধীজিকে যারা সাহায্য করছেন তারা হচ্ছেন ব্রিটিশ চিন্তাবিদ, জার্মান চিন্তাবিদ হারমান ক্যালেনবাখ, ভারতবর্ষের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট জামশেদজি রতন দাস টাটা, হায়দ্রাবাদের তৎকালীন নিজাম, এবং ভারতবর্ষের জাতীয় কংগ্রেস, এবং খুব আশাপ্রদভাবে 1906 সালে যে মুসলিম লীগ তৈরি হয় আগা খানের হাত ধরে, সেই মুসলিম লীগ, এটা কিন্তু মানে টলস্টয় ফার্ম দক্ষিণ আফ্রিকাতে যেটা ফিনিক্স ফার্ম ছিল, সেই ফিনিক্স ফার্মের মানে কর্মচারীদের মানে অসহায়তা দেখে গান্ধীজি এশিয়াটিক রেজিস্ট্রেশন বিলের প্রতিবাদ করলেন। এবং সেই প্রতিবাদ করতে গিয়ে তিনি প্যাসিভ রেজিস্ট্যান্স অ্যাসোসিয়েশন তৈরি করলেন, যেটাই কিনা পরবর্তীকালে বড় হয়ে তৈরি হলো টলস্টয় ফার্ম। যেহেতু গান্ধীজি লিও টলস্টয় এবং জন রাস্কিনের লেখা থেকে বা তাদের মানে কর্ম পদ্ধতি থেকে খুব বেশিভাবে ইন্সপায়ার ছিলেন, তো সেই কারণে তাদের নামেই এই বইটা দেওয়া। এবং এই সময়তে কি হচ্ছে, যখন এই 1914 সালে হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজির কাজকর্ম দেখে তার পছন্দ হওয়াতে তিনি দক্ষিণ আফ্রিকা ভিজিট করেন। তো এই সময়তে 1914 সালে তা গোপাল কৃষ্ণ গোখলের সহায়তায় গান্ধীজি পাশ করাবার চেষ্টা করেন ইন্ডিয়ান রিলিফ অ্যাক্ট। ওকে,
তো এই ইন্ডিয়ান রিলিফ অ্যাক্ট। এবার তো গোপালকৃষ্ণ গোখলে যেহেতু তাকে প্রত্যক্ষ পলিটিক্সে আসবার জন্য অনুপ্রাণিত করেছিলেন, সেই কারণে মানা হয় যে গান্ধীজির পলিটিক্যাল গুরু হচ্ছেন গোপালকৃষ্ণ গোখলে। এটা পরীক্ষাতে খুব প্রশ্ন আসে যে গান্ধীজির পলিটিক্যাল গুরু কাকে বলা হয়, উত্তর হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে। তো এই গান্ধীজি কিন্তু মোটামুটি 1915 সালের 9th জানুয়ারি তিনি কিন্তু পাকাপাকিভাবে ভারতবর্ষে ফিরে আসছেন। সেই কারণে প্রত্যেক বছর 9 জানুয়ারিটাকে আমরা প্রবাসী ভারতীয় দিবস হিসেবে বলে থাকি। ওকে, প্রবাসী ভারতীয় দিবস, ফাইন। তো এবার কী হচ্ছে, যেহেতু তিনি ওই বোয়ার যুদ্ধে সাহায্য করেছিলেন, তারপরে বিভিন্ন সময় মানে ব্রিটিশ শাসনের বিরোধিতা যেমন করতেন, ব্রিটিশ শাসনকে সেইভাবে কিন্তু মানে সাহায্য করতেন। তো সেই কারণে অ্যাম্বুলেন্স কর্পস নামে একটি সংগঠনকে বা একটি আর্মি সংগঠনকে হেল্প করবার জন্য তাকে কিন্তু কাইজার ই হিন্দ উপাধি দেওয়া হয় ব্রিটিশদের পক্ষ থেকে। ব্রিটিশদের যুদ্ধের সময় যে অ্যাম্বুলেন্স কর্পস তাকে হেল্প করবার জন্য ব্রিটিশরা তাকে কাইজার ই হিন্দ উপাধি প্রদান করে। ওকে, ফাইন। তো এইবারে আমরা গান্ধীজির আগের পার্টটা দেখলাম। তো যেহেতু আমরা এখানে গান্ধীজির আগের পার্টটা দেখলাম, তো এবারে আমরা পড়ব হচ্ছে গান্ধী ইন ইন্ডিয়া। তো গান্ধী ইন ইন্ডিয়া পড়তে গেলে তিনি 1915 সালে ভারতবর্ষে আসছেন, এবং এই সময়তে কি হচ্ছে, ভারতবর্ষে এসেই তার যে প্রথম দুখানা স্টেপ, এই স্টেপগুলো এখানে লেখা নেই, জাস্ট একটুখানি লিখে দেওয়ার চেষ্টা করছি, সরি। হ্যাঁ, তো ভারতবর্ষে এসে গান্ধীজির প্রথম যে দুখানা স্টেপ, সেটা একটা হচ্ছে যে 1915 সালে তিনি তৈরি করলেন সত্যাগ্রহ আশ্রম, এবং সেইটাই কিন্তু সেইটাই 1917 সালে যা তার নাম পাল্টে হয়ে যাচ্ছে সবরমতী আশ্রম। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে সবরমতী আশ্রমের আগের নাম কি ছিল, সে হচ্ছে সত্যাগ্রহ আশ্রম, এবং 1917 সালে তার নাম পাল্টে হয়ে যাচ্ছে সবরমতী আশ্রম। তো এবার গান্ধীজি ভারতবর্ষে তার যে পলিটিক্যাল এজেন্ডাগুলো শুরু করছেন, তার মধ্যে প্রথমটা হচ্ছে 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ। বিহারের চম্পারণ বলে একটি গ্রামে বা একটি জায়গাতে রাজকুমার শুক্লা, তৎকালীন সেখানকার মুরব্বী বা একটা ইম্পর্টেন্ট নেম, তো তার আমন্ত্রণে তিনি সেখানে যান, এবং সেখানে গিয়ে কিন্তু কি হচ্ছে না, সেখানকার যে তিন কাঠিয়া সিস্টেম ছিল, একটা কৃষক সংক্রান্ত তিন কাঠিয়া সিস্টেম, তার যে একটা খারাপ দিক যা কৃষকদের ক্ষতি করছে, তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন। এবং এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। 1930 সালে সিভিল ডিসোবিডিয়েন্স পরে আসছে, কিন্তু ভারতবর্ষের গান্ধীজির হাত ধরে প্রথম সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট যদি কিছু হয়ে থাকে, তাকে বলা হচ্ছে চম্পারণ সত্যাগ্রহ। এই সময়তে এই চম্পারণ সত্যাগ্রহ দুই বড় নেতা জন্ম দেয়। একজনের নাম হচ্ছে রাজকুমার শুক্লা, এবং আরেকজনের নাম হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, যিনি কিন্তু ভারতবর্ষের মানে রাষ্ট্রপতিও পরবর্তীকালে নির্বাচিত হন, সেই রাজেন্দ্র প্রসাদ। তো সেই কারণে রাজেন্দ্র প্রসাদকে, যেহেতু তিনি গান্ধীজির স্টঞ্চ ফলোয়ার ছিলেন, এবং বিহারের এই চম্পারণ শহরে তিন কাঠিয়া সিস্টেমের প্রতিবাদে মানে আন্দোলন করে সেই সিস্টেমকে বন্ধ করতে সফল হয়েছিলেন, সেই কারণে তাকে বলা হচ্ছে গান্ধী অফ বিহার। মাইন্ড ইট, হ্যাঁ, রাজেন্দ্র প্রসাদ গান্ধীজিকে কিন্তু চম্পারণ সত্যাগ্রহে হেল্প করে। তো রাজেন্দ্র প্রসাদকে যে নামে ডাকা হয়, তার নাম হচ্ছে গান্ধী অফ বিহার। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, গান্ধী অফ বিহার। আচ্ছা, তারপর যদি দেখা হয়, তারপরে আসবে হচ্ছে খেদা সত্যাগ্রহ। এইটার পরে এখানে একটা মিসিং আছে, সেটা হচ্ছে খেদা সত্যাগ্রহ। খেদা সত্যাগ্রহটা 1918 সাল। তো এইখানে মানে এটা হচ্ছে প্রথম সত্যাগ্রহ। তাহলে আমরা গান্ধীজির জীবনের প্রথম সত্যাগ্রহ দেখলাম কি না, এশিয়াটিক রেজিস্ট্রেশন বিল। কিন্তু ভারতবর্ষে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ দেখলাম হচ্ছে খেদা সত্যাগ্রহ। মাইন্ড ইট, চম্পারণটা সত্যাগ্রহ হলেও দ্যাট ওয়াজ নট আ সত্যাগ্রহ, দ্যাট ওয়াজ সিভিল ডিসোবিডিয়েন্স। বাট প্রপার মানে সত্যাগ্রহের এজেন্ডা নিয়ে যে সত্যাগ্রহ, তার নাম হচ্ছে খেদা সত্যাগ্রহ। এবং এই সময়তে কিন্তু গান্ধীজির ফলোয়ার হিসেবে আরও 3 বিখ্যাত ব্যক্তির জন্ম হয়, বিখ্যাত ব্যক্তির উদ্ভব ঘটে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন বা ইন্ডিয়ান পলিটিক্সে। যার একজনের নাম হচ্ছে ইন্দুলাল ইয়াগনিক, দ্বিতীয়জনের নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে বলা হচ্ছে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, লৌহ মানব অফ ইন্ডিয়া বা আয়রন ম্যান অফ ইন্ডিয়া। গ্র্যান্ড ওল্ড ম্যান তো দাদাভাই নরোজিকে বলা হয়। তো বল্লভভাই প্যাটেল, এবং তার সঙ্গে আসছেন অনুসুয়া সারাভাই। এই 3 জনের কিন্তু এই সময়তে ইন্ডিয়ান পলিটিক্সে উদ্ভব হচ্ছে। তো এবার এরপরে আমরা এখানে পড়বো হচ্ছে যে গান্ধীজির প্রথম সিভিল ডিসোবিডিয়েন্স হচ্ছে চম্পারণ, গান্ধীজির প্রথম সত্যাগ্রহটা হচ্ছে এশিয়াটিক রেজিস্ট্রেশন বিল, গান্ধীজির প্রথম ভারতীয় সত্যাগ্রহটা হচ্ছে খেদা সত্যাগ্রহ। এরপরে আসবে হচ্ছে
ফার্স্ট হাঙ্গার স্ট্রাইক বা প্রথম ভূখ হরতাল সেটা হচ্ছে আহমেদাবাদ মিল স্ট্রাইক। তো এখানে কি হচ্ছে না, ওখানে গিয়ে দেখা গিয়েছিল যে মানে কর্মচারীদেরকে এই সময় আহমেদাবাদ বা গুজরাটে খুব প্লেগ হতো। তো যখনই প্লেগটা হচ্ছে সেই সময় কর্মচারীদেরকে প্লেগ বোনাস না দেওয়ার জন্য কর্মচারীরা সেখানে ধর্মঘট করে এবং গান্ধীজির প্রিভিয়াস কিছু সাফল্য দেখে তারা গান্ধীজিকে আমন্ত্রণ জানায় এবং গান্ধীজি সেখানে যান এবং সেখানে গিয়ে কিন্তু এই প্লেগ বোনাসের বিরুদ্ধে তিনি প্রথম ভূখ হরতাল বা মানে অনশন কনসেপ্টটা ব্যবহার করেন। তাহলে এইটা হচ্ছে মানে আহমেদাবাদ মিল স্ট্রাইক 1918 সালটা হচ্ছে গান্ধীজির প্রথম ভূখ হরতাল বা গান্ধীজির প্রথম হাঙ্গার স্ট্রাইক। এবার গান্ধীজির প্রথম নন কোঅপারেশন, আচ্ছা এখানে এটা আমি খেদা সত্যাগ্রহটা আমরা আগেই বলে দিয়েছি। তো খেদা সত্যাগ্রহটা হচ্ছে প্রথম সত্যাগ্রহ বা ফার্স্ট নন কোঅপারেশন, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা যে নামটা পড়লাম যে দেখা ধরো সর্দার পটেল এবং ইন্দুলাল ইয়াগনিক, এই যে এই বিকেম হিজ ফলোয়ার, এটা অ্যাকচুয়ালি মানে এটা আগে হয়েছে, এটা পরে হয়েছে, ওকে। আচ্ছা তারপরে আমরা এখানে পাবো হচ্ছে প্রথম মাস স্ট্রাইক। এতদিন পর্যন্ত মানে একটা ইন্ডিভিজুয়াল জায়গায় ছিল যে সত্যাগ্রহ চলছে, কোথাও তিনি আন্দোলন করছেন, কোথাও ভূখ হরতাল করছেন, কোথাও আলাপ আলোচনা করছেন, কোথাও পিটিশন দিচ্ছেন, কোথাও ডেপুটেশন দিচ্ছেন, এটসেট্রা এটসেট্রা। কিন্তু মানুষকে সাথে নিয়ে তার যে প্রথম লার্জ স্কেল মাস স্ট্রাইক তাকে বলা হচ্ছে রাওলাট অ্যাক্ট। তো এই রাওলাট অ্যাক্ট ব্যাপারটা হচ্ছে জাস্টিস সিডনি রাওলাট ইনি এটাকে মানে প্রচলন করেন। তো জাস্টিস সিডনি রাওলাট কী করছেন না 24/2, টাইমটা ইম্পর্ট্যান্ট, 24/2/1919 রাওলাট একটা এখানে প্রথম। তো রাওলাট আইনটা আমরা দেখলাম হচ্ছে 24/2/1919। তো এবারে কি হচ্ছে যে রাওলাট অ্যাক্টটাকে আমরা কিন্তু ব্ল্যাক অ্যাক্ট হিসেবেও ডাকছি। এই রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে দেশ জোড়া আন্দোলন শুরু হয়। তো এবার দেশ জোড়া যখন আন্দোলন শুরু হচ্ছে তখন ঠিক কীভাবে হচ্ছে, কি হচ্ছে না, প্রথম কথা ফার্স্ট জিনিস হচ্ছে যে রাওলাট অ্যাক্টের এগেনস্টে এখানে দুটোভাবে আন্দোলন শুরু হচ্ছে। একটাকে আমরা বলবো হচ্ছে সত্যাগ্রহ, কারা করলেন, কীভাবে করলেন। আর একটা হচ্ছে খিলাফত আন্দোলন। মানে অ্যাকচুয়ালি খিলাফত আন্দোলনের কনটেক্সট দুটোই কিন্তু ডিফারেন্ট, কিন্তু কি হচ্ছে রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে যে আন্দোলন সেই দুটো কিন্তু একসাথে কোথাও গিয়ে ম্যাচ হয়ে যাচ্ছে, এটা আমরা পরে বিস্তারিত আলোচনা করছি। তো সত্যাগ্রহ করলেন কারা কারা, সত্যাগ্রহ করলেন কংগ্রেসের যারা লিবারাল ছিলেন তারা, সঙ্গে করলেন অ্যানি বেসান্ত এবং সঙ্গে করলেন এনসি কেলকার, যাকে কাকা কেলকার নামে ডাকা হতো। আর খিলাফত আন্দোলনে এখানে এই সময়তে গান্ধীজি যেহেতু মানে খিলাফত আন্দোলনটাকে মানে মান্যতা দিয়ে তাকে ইন্ডিয়াতে চালু করলেন এবং গান্ধীজি নিজে খিলাফত কংগ্রেসের প্রেসিডেন্ট হয়ে গেলেন। তো সেখানে গান্ধীজির ভূমিকাকে প্রেস করে এম এ আনসারি, ঠিক আছে, এম এ আনসারি গান্ধীজিকে বলেছিলেন, এটা পরীক্ষাতে খুব প্রশ্ন আসে, দ্য ইনট্রিপিড লিডার অফ ইন্ডিয়া। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে গান্ধীজিকে কে ইনট্রিপিড লিডার অফ ইন্ডিয়া বলেছেন। এম এ আনসারি খিলাফত আন্দোলনে গান্ধীজির ভূমিকাকে প্রেস করে বলেছিলেন গান্ধীজি ওয়াজ দ্য ইনট্রিপিড লিডার অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো এইবার খিলাফত আন্দোলনের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে আন্দোলন শুরু হয়। খিলাফত আন্দোলনের মানে হচ্ছে যে মানে অস্ত্র আইনটাকে কেড়ে নেওয়া হচ্ছে, বা ধরো তোমার যে ব্রিটিশদের ট্রায়ালটা ইন্ডিয়ানরা করতে পারবে না, কেবলমাত্র ব্রিটিশরাই করতে পারবে, এইসব যে সমস্ত মানে মানে দমনমূলক যে আচরণ তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে বিদ্রোহ শুরু হয়। এবং গোটা দেশ জুড়ে বিদ্রোহ শুরু হওয়ার সঙ্গে কিন্তু হ্যাঁ ব্যাপারটা শান্তিপূর্ণ ছিল। তো পাঞ্জাবে ডক্টর এবং যখন তখন ইন্ডিয়ানদেরকে অ্যারেস্ট করা, তো এইটাও একটা ওই অ্যাক্টের পার্ট ছিল, এটা আমরা আগের ক্লাসে পড়েছি। তো যখন তো এই বিষয়টার বিরুদ্ধে বিদ্রোহ করে তারা কি করছেন না মানে ডক্টর সত্যপাল এবং সাইফুদ্দিন কিচলু এই দুজনকে ব্রিটিশরা গ্রেপ্তার করে নেয় এবং তাদের গ্রেপ্তারির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গোটা দেশ জুড়ে একটা আন্দোলন শুরু হচ্ছে। এবং স্পেশালি যেহেতু তারা ডক্টর সত্যপাল ওয়াজ এ পাঞ্জাবি, তো সেই কারণে পাঞ্জাবে মানে অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগ নামে এক জায়গাতে একটি শান্তিপূর্ণ মানে সভা, সেখানে প্রতিবাদ সভা গঠিত হয়েছিল। তো সেই শান্তিপূর্ণ প্রতিবাদ সভাটা হচ্ছে ডেটটা হচ্ছে বৈশাখীর দিন 13ই এপ্রিল 1919। তো সেখানে যে এই যে শান্তিপূর্ণ ডক্টর সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলু তাদের মানে কী বলবো, তাদের অ্যারেস্টের প্রতিবাদ জানিয়ে যে গোটা ইন্ডিয়া জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে তার একটা পার্ট ওখানে হচ্ছিল একটা শান্তিপূর্ণ মিটিং। তো সেই শান্তিপূর্ণ মিটিংয়ের ওপরে জেনারেল ডায়ার তার যে সেনাপতি
রেজিনাল্ড ও ডায়ার, দুজনেই কিন্তু ডায়ার ছিলেন, ঠিক আছে, এই জায়গাটা গুলিয়ে ফেলবে না। জেনারেল ডায়ার এবং তার সেনাপতি, তার নাম হচ্ছে রেজিনাল্ড ও ডায়ার, কি নির্দেশ দেন যে সেই মানে ভিড়টাকে ছত্রভঙ্গ করে দিতে। তো রেজিনাল্ড ও ডায়ার সেখানে আসেন এবং সেখানে এসে মানে তার গোর্খা রেজিমেন্টকে আদেশ দেন যে এই পিসফুল মিটিংয়ের ওপরে নির্বিচারে ফায়ারিং করতে। তো সেই ফায়ারিংয়ের ফলে প্রচুর লোক আহত হন, প্রচুর লোক মারা যান এবং এবং সেখানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এটা আমরা দেখেছি। তো এবারে প্রচুর লোক যেহেতু মানে এই ভয়াবহ ঘটনাটার প্রতিবাদে গান্ধীজি তা কী করলেন না, আর গান্ধীজির কথা পরে আসছি। তো এই ভয়াবহ ঘটনার প্রতিবাদে মানে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুডটা পরিত্যাগ করেন। গান্ধীজি তার কাইজার-ই হিন্দ যে উপাধি সেটাকে পরিত্যাগ করেন। এবং এইখানে কি হচ্ছে, রাওলাট আইনের বিরুদ্ধে যে গান্ধীজি একটা আন্দোলন করছিলেন, রাওলাট সত্যাগ্রহ 18 এবং সেটাকে কিন্তু গান্ধীজি উইথড্র করে নেন। এবং এই যে কী বলে জেনারেল ডায়ার, সেই জেনারেল ডায়ারকে কিন্তু মানে উধম সিং পরবর্তীকালে 1940 সালে মানে গিয়ে কিন্তু লন্ডনে হত্যা করেন। এবং সরকারের পক্ষ থেকে বা গভর্নর জেনারেলের পক্ষ থেকে এই অমৃতসর হত্যা মামলা মানে হচ্ছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের ওপরে কিন্তু একটা হান্টার কমিশন তৈরি করা হয়। তো হান্টার কমিশন 1882 সালেও একবার এসেছিল, সেটা কিন্তু এডুকেশনাল কমিশন ছিল। কিন্তু 1919 সালে যে কমিশনটার কথা আমরা বলছি বা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের এগেনস্টে করা। ওকে, তো এই হচ্ছে আমাদের কি বলবো মানে জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার সম্পর্কে তথ্য। আচ্ছা, এবারে এখানে আমি এক্সট্রা কিছু তথ্য তোমাদেরকে বলি, এগুলো তোমাদের বইতেই আছে, স্টিল তোমাদেরকে বলে দেবো একবার। তো এখানে আমরা একজন লোকের সম্পর্কে জানবো, যার নাম হচ্ছে সৈফুদ্দিন কিচলিউ। তো সৈফুদ্দিন কিচলিউ একজন বিখ্যাত নেতা ছিলেন, যিনি কিনা অ্যান্টি ব্রিটিশ ক্যাম্পেইনিংগুলো করতেন। তো তার প্রতিষ্ঠাতা সম্পর্কে দু একটা তথ্য আমরা জানি, যে নওজওয়ান ভারত সভা এইটা প্রতিষ্ঠা করেন। সঙ্গে এম এ আনসারির সঙ্গে হাতে হাত মিলিয়ে বা এম এ আনসারির সহায়তায় এবং আরও অনেকের সহায়তাতে দিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া যে ইউনিভার্সিটি সেটাকে তৈরি করলেন। উর্দু একটা ডেইলি যার নাম হচ্ছে তানজিম, তাকে তিনি পাবলিশ করতেন। এবং সঙ্গে গান্ধীজির অনুপ্রাণিত হয়ে কিন্তু তিনি স্বরাজ আশ্রমও প্রতিষ্ঠা করেন। এই এতগুলো কিন্তু তথ্য তার সম্পর্কে আছে, যে নওজওয়ান ভারত সভা তৈরি করছেন সাইফুদ্দিন কিচলিউ, জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি তৈরি করছেন সাইফুদ্দিন কিচলিউ, তানজিম পত্রিকা তৈরি করছেন সাইফুদ্দিন কিচলিউ, এবং স্বরাজ আশ্রম সেটাকেও তৈরি করছেন কে না সাইফুদ্দিন কিচলিউ। এইটা হচ্ছে আমাদের সাইফুদ্দিন কিচলিউ সম্পর্কে কিছু ছোট্ট তথ্য। ফাইন। আচ্ছা, এবারে এইগুলো পড়বার পর আমরা এখান থেকে পড়বো হচ্ছে খিলাফত। তো খিলাফত ব্যাপারটা কী হয়েছিল, সেটা কেন ইন্ডিয়াতে এসেছিল এবং তার পরবর্তীকালে সেটা কি হয়, মানে কোন দিকে টার্ন করে। তো 1919 সালে টার্কি মানে তুরস্কের অধিকর্তা হিসেবে ছিল ব্রিটিশরাই। তো সেখানে এবং তুরস্কের যারা মানে রাজা বা তুরস্কের যারা কন্ট্রোলার তাদেরকে বলা হতো খলিফা বা খলিফা। তো সেই খলিফাদের সঙ্গে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয় এবং একটা চুক্তি সাইন করা হয় যার নাম হচ্ছে ট্রিটি অফ ভার্সালিস। তো ট্রিটি অফ ভার্সালিস সাইন করার পরে কি হচ্ছে না, খলিফাকে সেখান থেকে ডিথ্রোন করে দেওয়া হচ্ছে বা খলিফার ক্ষমতাটাকে কেড়ে নেওয়া হচ্ছে। তার প্রতিবাদে গোটা ইন্ডিয়া জুড়ে যারা মানে মুসলিম সংগঠক ছিলেন, স্পেসিফিক্যালি বলতে পারি যে মুসলিম লীগ, তারা কিন্তু প্রতিবাদের ঝড় বইয়ে দেন। ঠিক আছে, তো সেই প্রতিবাদের ঝড়স্বরূপ 1919 সালেই বোম্বেতে তৈরি হয় খিলাফত কমিটি, যাতে কিনা আলী ব্রাদার্স, হাকিম আজমল খান, মোহাম্মদ আনসার নওয়াজ, মৌলানা আবুল কালাম আজাদ, এরা কিন্তু বড় নেতৃত্ব ছিলেন, খিলাফত কমিটির নেতা। আলী ব্রাদার্স, হাকিম আজমল খান, মৌলানা আবুল কালাম আজাদ এরা কিন্তু, বা হচ্ছে হজরত মোহানি, এরা কিন্তু হচ্ছে ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন। ওকে, তারপরে 1919 সালে এখানে দেখা যাবে যে অল ইন্ডিয়া
খিলাফত কনফারেন্স, এটা পরীক্ষাতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স কার হাতে তৈরি? এটা কিন্তু হযরত মোহানির হাত ধরে তৈরি হয়েছিল অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে 1919 সালে যে অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স তৈরি হয় সেটা কার হাত ধরে তৈরি? এটা হচ্ছে হযরত মোহানির হাত ধরে কিন্তু তৈরি হয়েছিল। আচ্ছা, এবার 1920 সালে এই যে খিলাফত কনফারেন্স তৈরি হলো, এখানে কিন্তু গান্ধীজিকে প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। এবার এই সময়তে কি হচ্ছে, গান্ধীজি কিন্তু এই খিলাফতের সময়ে মানে যেহেতু দেখলেন যে তাকে অ্যান্টি ব্রিটিশ ক্যাম্পেইন করতে হবে, এবং অ্যান্টি ব্রিটিশ ক্যাম্পেইনটা শুধুমাত্র ওই খেদা, আহমেদাবাদ, বোম্বে, চম্পারণ, এই ছোটোখাটো সত্যাগ্রহ মিল স্ট্রাইক করে কিন্তু তৈরি করা যাবে না। তো তাকে একটা লার্জ স্কেল মাসের প্রয়োজন। তো লার্জ স্কেল মাস যখন দরকার, তখন শুধুমাত্র হিন্দু দিয়ে হবে না। ভারতবর্ষে ভালো সংখ্যায় মুসলমান বসবাস করতেন বা এখনও করেন, তো তাদের সাহায্যের প্রয়োজন। সেই কারণে গান্ধীজি কী করলেন না, খিলাফত আন্দোলনটাকেও কিন্তু অ্যান্টি রাওলাট অ্যাক্ট হিসেবে, মানে অ্যান্টি রাওলাট অ্যাজিটেশনের এজেন্ডা হিসেবে কিন্তু পেশ করলেন। তো যখনই তিনি পেশ করলেন, তখন কি হচ্ছে না, মানে মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে কিন্তু একটা চুক্তি হওয়ার কথা অ্যাকচুয়ালি ছিলই, লখনৌ প্যাক্ট 1916 সাল। তো সেই সময় তো সম্ভব ছিলই, কিন্তু এই সময়তে এই যে খিলাফতের এগেনস্টে গান্ধীজি মানে কি হচ্ছে, যখন মুসলিম লীগের সঙ্গে হাতে হাত মেলানোর কথা ভাবছেন, তখন একজন কিন্তু সেটাকে অপোজ করেন। তার নাম হচ্ছে বাল গঙ্গাধর তিলক। তিনি কিন্তু এটাকে অপোজ করলেন। ঠিক আছে, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে পরেরটাতে, কি কি হয়েছিল দেখো আমরা এখান থেকে। তো এবার কি হচ্ছে যে তারপরে ট্রিটি অফ সেভেরাস, মানে এই যে বিদ্রোহের প্রতিবাদ, এই মানে বিদ্রোহ প্রতিবাদ এই সমস্ত তীব্রতায় ভয় পেয়ে কি করলেন না, ব্রিটিশ সরকার আবার ট্রিটি অফ সেভেরাস সাইন করলেন বাগদাদের খলিফার সঙ্গে, এবং খলিফাকে কিন্তু মুসলিমদের রিলিজিয়াস হেড হিসেবে ঘোষণা করে তাকে আবার থ্রোনটা ফিরিয়ে দেওয়া হয়। এবং সেই সময়তে কী হচ্ছে, রাওলাট অ্যাক্টটা মানে কি হচ্ছে, মানে এই অ্যান্টি রাওলাট যুদ্ধে যে দুটো পার্ট, একটা সত্যাগ্রহ আর একটা খিলাফত, সেই খিলাফতটাকে কিন্তু নন কোঅপারেশনের সঙ্গে মার্চ করে দেওয়া হচ্ছে। তো নন কোঅপারেশন মুভমেন্ট যেটা গান্ধীজি শুরু করলেন, সেটা হচ্ছে 1920 থেকে 1922 সাল পর্যন্ত। তো এবার এই সময়তে কি হচ্ছে, এবার একটা ছোট্ট তথ্য এখানে রয়েছে যে নন কোঅপারেশনটা কবে চালু হয়। নন কোঅপারেশন চালু করা হয়েছিল 1 আগস্ট 1920, এবং ইভেনচুয়ালি এবং আনফর্চুনেটলি সেদিনকে কিন্তু বাল গঙ্গাধর তিলকের মৃত্যুদিন। 1 আগস্ট 1920, এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলকের মৃত্যুদিন। এবং এখানে কি হচ্ছে, নাগপুর সেশন, কংগ্রেসের যে নাগপুর সেশন, তাতে কিন্তু এই নন কোঅপারেশনকে এখানে র্যাটিফাই করা হয় বা অ্যাপ্রুভ করা হয় 1920 সালে। এবং এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম মাস মুভমেন্ট, যেখানে কিন্তু সমস্ত রকম ক্লাস এবং কাস্টের মানুষ একে অন্যের সঙ্গে যোগ দিয়েছিল। এখানে কিন্তু হিন্দু মুসলিম ইউনিটি কিন্তু যথেষ্ট স্ট্রং ছিল। এবং এই যে বিষয়গুলো এজেন্ডা ছিল, মানে এখানে মেইন এজেন্ডাটা কি ছিল না, এটা হচ্ছে মেইনলি একটা বয়কট আন্দোলন, মানে বিদেশি জিনিসপত্রকে বয়কট করা হবে, বিদেশি স্কুল কলেজকে বয়কট করা হবে, বিদেশি অফিসগুলোকে বয়কট করা হবে, মানে ভারতীয় উকিলরা কোর্টগুলোকে বয়কট করবেন। এই সব নিয়ে কিন্তু এই নন কোঅপারেশন আন্দোলন শুরু হয়। এবং এই নন কোঅপারেশন আন্দোলনের প্রথম মানে যখন বাংলার দিকে দায়িত্ব দেওয়া হয় কাকে না, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহায়তায় এবং তার মানে উদ্যোগে কলকাতায় তৈরি হয়েছিল ন্যাশনাল কলেজ অফ ইন্ডিয়া। তো সেই ন্যাশনাল কলেজ অফ ইন্ডিয়ার প্রিন্সিপাল ঘোষণা করা হয় সুভাষচন্দ্র বসুকে। সুভাষচন্দ্র বোস সম্পর্কে তথ্য আমরা পরে পড়ব। তো ন্যাশনাল কলেজ অফ ইন্ডিয়ার প্রধান ঘোষণা করা হয় বা প্রিন্সিপাল ঘোষণা করা হয় নেতাজি সুভাষচন্দ্র বোসকে। এবং তার সঙ্গে কি হচ্ছে, তিলক স্বরাজ্য ফান্ড, তিলকের নামে বা তিলকের স্মৃতির উদ্দেশ্যে তিলক স্বরাজ্য ফান্ড, তাতে টার্গেট নেওয়া হয় যে দেশব্যাপী যে ফান্ড রেজ করা হবে, তো সেই দেশব্যাপী ফান্ড রেজ থেকে 1 কোটি টাকা তাতে তোলা হবে, এবং সেটাই নন কোঅপারেশনের মানে কাজে ব্যবহার করা হবে। এবং যেহেতু এটা আমাকে এখানে বলা হচ্ছে যে ইনভলভমেন্ট অফ অল ক্লাস এবং হিন্দু মুসলিম ইউনিটি, সেই কারণে কী হচ্ছে, মানে 1 কোটি লক্ষ্যমাত্রায় অনেক বেশি টাকা কিন্তু সেই ফান্ডে জমা পড়েছিল। এবং এদের আরও একটা মেন এজেন্ডা ছিল যে মানে প্রিন্স অফ ওয়েলস ইন্ডিয়াতে আসবেন, তাকে কালো পতাকা দেখানো বা তার প্রিন্স অফ ওয়েলসের ভারতবর্ষে আসার প্রতিবাদ করা।
এরাও কিন্তু একটা মেইন এজেন্ডা ছিল। ঠিক আছে, এবার এই সময়তে কি হচ্ছে, মানে চিত্তরঞ্জন দাস তার মানে অতিরিক্ত অ্যাক্টিভিটির জন্য তাকে ব্রিটিশ সরকার জেলে ভরে নেয়। এখানে প্রশ্ন হয় যে নন কোঅপারেশনের প্রথম জেল খাটেন কে? এটা পরীক্ষায় 2018 কিংবা 19 সালের প্রিলিম পরীক্ষার প্রশ্ন এসেছিল। নন কোঅপারেশনের কারণে প্রথমবার জেল খেটেছিলেন হচ্ছেন চিত্তরঞ্জন দাস। তারপরে গান্ধীজি আসেন 1921 সালে বা 22 সালে। ঠিক আছে, তো নন কোঅপারেশনের জন্য প্রথম জেল খাটেন চিত্তরঞ্জন দাস, কিন্তু 1921 সালে তিনি কিন্তু কংগ্রেসের তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন। তো যেহেতু প্রেসিডেন্টকে তখন জেলে পাঠানো হচ্ছে, সেই কারণে কিন্তু হাকিম আজমল খান অ্যাক্টিং প্রেসিডেন্টের ভূমিকা পালন করেছিলেন 1921 সালে। ফাইন। আচ্ছা, এবারে যখন 1922 সালের 1 ফেব্রুয়ারি বরদলুইতে এই সত্যাগ্রহটা আস্তে আস্তে জন্ম নিচ্ছে, কিন্তু এই বরদলুইয়ের কাছে একটা জায়গা হচ্ছে চৌরিচৌরা। সেখানে কৃষকরা হঠাৎ করে বিদ্রোহী হয়ে পুলিশের গাড়িতে আগুন টাগুন ধরিয়ে দেয় এবং পুলিশের ওপরে আক্রমণ করে এবং সরকারি সম্পত্তি ভাঙচুর করে। তো এই বরদলুই সত্যাগ্রহ মানে থেকে পেরিয়ে গিয়ে যখনই ওই চৌরাচৌরার ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা কিন্তু গান্ধীজির আন্দোলন ছিল অহিংস আন্দোলন, বাট গান্ধীজির এই আন্দোলনের সহিংস মাত্রা দেখে খুব দুঃখিত হয়ে এই আন্দোলনটাকে তুলে নিতে বাধ্য হন, নন কোঅপারেশন। এবার হ্যাঁ, এর বিরুদ্ধে অনেক মানে বিপক্ষীয় মত আছে, সপক্ষ মত আছে, সেগুলো নিয়ে আমরা পরে আসছি। বাট গান্ধীজি কিন্তু এই আন্দোলনটাকে তুলে দেন, এবং তার ফলে কি হচ্ছে, দক্ষিণ ভারত এবং উত্তর ভারতে কিন্তু মানে কৃষক বিদ্রোহটা আরও ভালো করে দানা বাঁধতে শুরু করলো। মানে অ্যাগ্রারিয়ান রায়টটা নর্থ এবং সাউথ ইন্ডিয়াতে আরও বেশি করে হতে শুরু করলো। এবং এর ফলে কি হচ্ছে, মানে এখানে প্রশ্ন হয় যে কোন ঘটনার জন্য নন কোঅপারেশনকে বন্ধ করে নিতে বাধ্য করা হয়েছিল? উত্তর হচ্ছে চৌরিচৌরা ঘটনা, যার ডেটটা হচ্ছে 11 ফেব্রুয়ারি 1922। তো এবার এরপর 10 আগস্ট 1922 সালে গান্ধীজিকে অ্যারেস্ট করা হয়। তাহলে ভালো করে ক্রোনোলজিটা বুঝতে পারলে যে 1921 সালে চিত্তরঞ্জন দাসকে জেলে পাঠানো হচ্ছে, কিন্তু 1922 সালে গান্ধীজিকে অ্যারেস্ট করা হচ্ছে। তাহলে 1 বছরের গ্যাপে, তার মানে চিত্তরঞ্জন দাস ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান হু ওয়াজ অ্যারেস্টেড, মানে এই নন কর্পোরেশনের অ্যাকিউজিশন লাগিয়ে। ঠিক আছে, আচ্ছা, এবং গান্ধীজি যে অ্যারেস্ট হন, সেই গান্ধীজি ট্রায়ালটা করেছিলেন মিস্টার ব্লুমফিল্ড বলে এক জাজ। এই নামটা মনে রাখলেও পারো, নাও পারো, তোমাদের বইতে আছে, জাস্ট একবার পড়ে নেবে। ফাইন। আচ্ছা, এবারে কি হচ্ছে, গান্ধীজি যখন এখানে অ্যারেস্ট হয়ে যাচ্ছেন, সেই সময়তে দাঁড়িয়ে এখানে গোটা দেশ জুড়ে বিভিন্ন আন্দোলন দানা বাঁধছে। কীভাবে দানা বাঁধছে? গান্ধীজি যখন অ্যারেস্ট হলেন, তখন চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, হাকিম আজমল খান তারা কিন্তু লেজিসলেটিভ কাউন্সিলটাকে বয়কট করলেন। কারণ এই যে কাউন্সিল বয়কটের কথা বলা হচ্ছে, এটা কোথা থেকে এসেছিল? এই যে 1861 সালের কাউন্সিল অ্যাক্ট, 1892 সালের কাউন্সিল অ্যাক্ট এবং মন্টেগু চেমসফোর্ড পার্লামেন্ট রিফর্ম 1909 এবং হচ্ছে মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট 1919, এদের মাধ্যমে কিন্তু ভারতবাসীদেরকে লেজিসলেটিভ কাউন্সিলে জায়গা দেওয়ার বা গভর্নর জেনারেল কাউন্সিলে জায়গা দেওয়ার কথা বলা হয়েছিল। তো তারই মধ্যে সিআর দাস, মতিলাল নেহেরু এবং হাকিম আজমল খান কিন্তু জায়গা পেয়েছিলেন। তো তারা এই গান্ধীজি অ্যারেস্টের প্রতিবাদে কিন্তু মানে লেজিসলেটিভ কাউন্সিলকে বয়কট করেন এবং তাদেরকে নাম ধরে ডাকা হয় স্বরাজি। তো 1922 সালের ডিসেম্বর মাস, আমি এটা 1922 সালের ডিসেম্বর মাসের কথা বলছি। তো 1922 সালের যে ডিসেম্বর মাস, তাতে কংগ্রেসের গয়া সেশন হয়। তো সেই কংগ্রেসের গয়া সেশনে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু স্বরাজ্য পার্টি তৈরি করার কথা বলেন, যেটা কিন্তু চক্রবর্তী রাজা গোপালাচারী ভীষণভাবে অপোজ করেছিলেন। ঠিক যেমন ধরো যে হিন্দু মুসলিম মানে নন কোঅপারেশনের সময় হিন্দু মুসলিম ইউনিটি নিয়ে তিলক অপোজ করেছিলেন, সেরকমই গয়া সেশনে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু যখন তোমাদের মানে এই স্বরাজ দলের কথা তৈরি হচ্ছে বা সেগুলো সম্পর্কে সেগুলোর প্রপোজাল দেওয়া হচ্ছে, সেই ব্যাপারটায় কিন্তু তিনি কিন্তু অপোজ করলেন। এবং কিন্তু সেই অপোজিশন সত্ত্বেও 1923 সালে কিন্তু তৈরি হচ্ছে কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি, কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি। তো এখানে চিত্তরঞ্জন দাস হচ্ছেন প্রেসিডেন্ট এবং তারপরে হচ্ছে মতিলাল নেহেরু এখানকার সেক্রেটারি। এটা পরীক্ষার প্রশ্ন হয় যে কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টির প্রেসিডেন্টকে এবং তার সেক্রেটারিকে। ঠিক,
আচ্ছা, এবার এইটার বিরুদ্ধে কেন, মানে এটাকে সাপোর্ট করবার জন্য কংগ্রেসের একটা স্পেশাল সেশন তৈরি করা হয়। মানে নর্মালি কংগ্রেস সেশন কিন্তু হতো ডিসেম্বরে, কিন্তু এই যে মানে জানুয়ারি 1923 সালে যে ঘটনাটা ঘটলো, তো তারপরে কিন্তু 1923 সালে সেপ্টেম্বর মাসেই একটা স্পেশাল কংগ্রেস সেশন বসে, এবং যেখানে চন্দ্রশেখর আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু তাতে প্রেসিডেন্ট ছিলেন। তো এবার এখানে কি হচ্ছে না, এখানে দুটো স্কুলে ভাগ হয়ে যাচ্ছে। তো যারা যারা হচ্ছে স্বরাজি বা স্বরাজ দলের লোক, তাদেরকে বলা হচ্ছে প্রো চেঞ্জার্স। আর যারা এটা বিরোধিতা করলেন, যেমন ধরো বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, চক্রবর্তী রাজা গোপালাচারী এবং এম এ আনসারি, তাদেরকে বলা হচ্ছে নো চেঞ্জার্স। তাহলে এবার শুম্ভ নিশুম্ভের যুদ্ধ আরম্ভ হলো, একটা প্রো চেঞ্জার্স, একটা হচ্ছে নো চেঞ্জার্স। এবার এখানে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু খিলাফত সাহায্য করে তা প্রতিষ্ঠা করলেন। তো এবার তাদের যে স্বরাজ দলের যে সাফল্য, সেটা কী কী ছিল না, গভর্নমেন্টকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ইস্যুতে আউটভোট করা, পাবলিক সেফটি বিল তাকে ডিফিট করা, এবং হচ্ছে বিভিন্ন সোশ্যালিস্ট আইডিয়াগুলোকে ভারতবর্ষের বিভিন্ন স্থানে, বিভিন্ন সংস্থার স্থানে কানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। তো এটা হচ্ছে স্বরাজ দলের সাফল্য। তো এবার যারা স্বরাজ দলের বিরোধিতা ছিলেন, তারা কি করলেন না, চরকা এবং খাদি তাকে পপুলারাইজ করলেন, এবং নন কলোনিয়াল আইডিওলজিক্যাল ফ্রেমওয়ার্কটা স্কুলে চালু করতে শুরু করলেন, এবং হিন্দু মুসলিম ইউনিটির উপরে কিন্তু তারা জোর দিলেন। তাই নো চেঞ্জারদের কাজটা হচ্ছে মাঝে মাঝে কংগ্রেস তাদের ভেতর থেকে কী করলো, মানে চরকা এবং খাদিকে পপুলারাইজ করলো, নন কলোনিয়াল ফ্রেমওয়ার্কটাকে স্কুলে তৈরি করলো, এবং সঙ্গে হিন্দু মুসলমান ইউনিটিটাও কিন্তু তৈরি করা হলো। ঠিক এবারে এই সময়ে 1924 সালে, 1922-23 সালে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখে ফেললেন তার পথের দাবি। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি লিখলেন, এবং সেখানে শচীন সান্যাল লিখলেন বন্দি জীবন। এই দুই পত্রিকায় মানে এই দুই উপন্যাসে কিন্তু এই নন কোঅপারেশনের কথা কিন্তু লেখা আছে, স্বরাজ দলের কথা লেখা আছে, এগুলো কিন্তু লেখা আছে। ফাইন। আচ্ছা, এবারে এই সময়তে কি হচ্ছে না, 1924 সালে গান্ধীজি বেলগামে প্রথমবার, মানে বেলগাম যে সভাটা হয়, তাতে কিন্তু প্রথমবারের জন্য এবং শেষবারের জন্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ঠিক আছে, এবং 1925 সালে, এবার 1925-এ কিন্তু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মারা যাচ্ছেন 1925-এ। তো 1925-এ যখন তিনি মারা যাচ্ছেন, তখন এই স্বরাজ দল ভেঙে তিনটে পার্ট হয়ে যাচ্ছে। একটাকে বলা হচ্ছে স্বরাজ দল, যেটা কিন্তু কংগ্রেসের সাথে মার্জ হয়ে গেল। দ্বিতীয়টাকে বলা হচ্ছে ন্যাশনালিস্ট পার্টি, যেটা কিন্তু মদন মোহন মালব্য তার তৈরি করা পার্টি যে ছিল, এবং আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পার্টি, সেটা কিন্তু হচ্ছে মোহাম্মদ আলী জিন্নার তৈরি করা পার্টি। তাহলে একটা হচ্ছে স্বরাজ পার্টি, যেটা কিন্তু কংগ্রেসের সঙ্গে মার্জ করে যায়, একটা হচ্ছে ন্যাশনালিস্ট পার্টি, যেটা কিন্তু মদন মোহন মালব্যর হাতে তৈরি হয়, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট পার্টি, যেটা কিন্তু মানে জিন্নাত তৈরি করে ইন্ডিপেন্ডেন্ট পার্টি, তারাও কিন্তু এই তিনটে ভাগের একটা পার্ট। ওকে, আচ্ছা, এবারে 1927 সালে সাইমন কমিশন ইন্ডিয়াতে তৈরি হচ্ছে, এবং ইন্ডিয়ার যে কনস্টিটিউশনাল রিফর্মস, সেই কনস্টিটিউশনাল মানে ইন্ডিয়া আস্তে আস্তে 1935 সালের যে মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তার মানে সেটাকে তৈরি করার ফ্রেমওয়ার্কের দিকে এগোচ্ছে। তো এবার কী হচ্ছে, মানে ইন্ডিয়ার যে এই সাইমন কমিশন তৈরি করা হচ্ছে, যে ইন্ডিয়াতে কনস্টিটিউশন কীভাবে তৈরি করা যাবে, কীভাবে ভ্যালিডিটি হবে, ইত্যাদি প্রভৃতি। তো মানে এই কমিশনটাকেই দেখানো হয় যে কনস্টিটিউশনাল রিফর্মটাকে দেখভাল করবার জন্য। কিন্তু দুঃখের বিষয় যে সাইমন কমিশন যখন ইন্ডিয়াতে আসে, তখন তাতে কিন্তু একটাও মানে ইন্ডিয়ান কেউ ছিলেন না। তো তার প্রতিবাদে কিন্তু কংগ্রেস এবং মুসলিম লীগ একযোগে প্রতিবাদ করে। তো এবার এই সময় থেকে দাঁড়িয়ে এবং এই প্রতিবাদ করতে গিয়ে যখন 1927 সালে সাইমন কমিশন লাহোরে আসছেন, তখন কিন্তু লাঠিচার্জে আহত হয়ে লালা লাজপত রায় কিন্তু মারা যাচ্ছেন। এবং এরই ওপরে বেস করে 1928 সালে আমাদের জওহরলাল নেহরু রিপোর্ট পাবলিশ করছেন। সেটা আমরা বিস্তারিত দেখবো যে কী কী আছে সেই নেহরু রিপোর্টে। তো এবার নেহরু রিপোর্ট পড়বার আগে আমাদেরকে এখানে পড়তে হবে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট নামের কথা। তো প্রথমে যে ইম্পর্টেন্ট নামগুলো আমরা এখানে পড়বো, তার মধ্যে ফার্স্ট যে নামটা আমাদের এখানে পড়তে হবে, আচ্ছা এই সময়তে একটা কথা বলে রাখা ভালো, যে নন কোঅপারেশন যখন বন্ধ হয়ে গেল,
তারপরে কিন্তু 1922 থেকে 27 এই টাইমটা কিন্তু ভারতবর্ষের মানে পলিটিক্যাল ইতিহাস বলো বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইতিহাস বলো, তাতে কিন্তু একটা ডার্কেস্ট পিরিয়ড। এবং এই সময়তে যেটা জন্ম নিয়েছিল যে গান্ধীজি একটা ছাতার মতো হয়ে হিন্দু মুসলিমকে ইউনিটি করে তিনি সফল হন বা না হন, ভারতবাসীর মধ্যে যে ইউনিটি তাকে পাথেয় করে কিন্তু তিনি দাঙ্গা হাঙ্গামা বাদ দেননি। কিন্তু যেই গান্ধীজি ওটাকে উঠিয়ে নিলেন, গান্ধীজি একটু অ্যালুফ হয়ে গেলেন, তখনই কিন্তু এখানে জন্ম নিল কমিউনালিজম বা ধর্মীয় সংকট। তো এবার এই সময়তে মানে যেমন ধরো তোমার তো কমিউনালিজম জন্ম নিচ্ছে। তো এবার মানে এই সময়তে যেমন ধরো তোমার ওখানে মুসলিম লীগ 1906 সালে তৈরি হয়েছে, তেমন একটা হিন্দুদের সংগঠন তৈরি হয়ে যার নাম হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংগঠন, যার টাইমটা হচ্ছে 1925 সাল। ঠিক? আচ্ছা, এবার এই সময়তে কিছু কিছু ব্যাপার আমাকে বলতে হবে যে রামপ্রসাদ বিসমিল নামে এক ব্যক্তি, রামপ্রসাদ বিসমিল নামে এক ব্যক্তি 1922 সালে কংগ্রেসের নাগপুর সেশনে যাচ্ছেন এবং মানে কংগ্রেস সেশনে যাচ্ছেন। কিন্তু তিনি কি করছেন যে মানে এই নন কোঅপারেশন যে বন্ধ হয়ে যাচ্ছে তার কিন্তু ভয়ানক বিরোধিতা করলেন। মানে তিনি কিন্তু অ্যাকচুয়ালি অহিংস আন্দোলনে বিশ্বাস করতেন না, এবং সেই কারণে সহিংস আন্দোলনের ওপর তার অগাধ বিশ্বাস থাকাতে না তিনি কিন্তু নন কোঅপারেশনের উইথড্রয়ালটা কিছুতেই মেনে নিতে পারেননি। সেই কারণে তিনি একটা ইয়েলো পেপার কনস্টিটিউশন তৈরি করেন। তো ইয়েলো পেপার কনস্টিটিউশনটাই পরবর্তীকালে তার দলে সাহায্য করে এবং কি হচ্ছে 1924 সালে কানপুরে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন বা HRA তৈরি করেন এই রামপ্রসাদ বিসমিল, হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন। ঠিক আছে? তো এই হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনেই সংগঠক হচ্ছেন ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু। এবং তারা তিনজন মিলে ইন্ডিপেন্ডেন্টলি তৈরি এবং সঙ্গে আরও অনেকের সহায়তা তৈরি করছেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, সেটার টাইম পিরিয়ডটা হচ্ছে 1928 সাল। তো এই সময়তে তারা একটা বইকে ফলো করতেন, মানে তারা কিন্তু মানে পুরোপুরিভাবে ব্রিটিশ সরকারের বিরোধিতা করতে শুরু করলেন বিভিন্ন ক্ষেত্রে। ভারতবর্ষের যে তদানীন্তনকালের যে প্রবলেম সেগুলোকে সলভ করতে শুরু করলেন। তো এবার কি হচ্ছে মানে হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন যে তৈরি হচ্ছে তার পেছনে বেসিস কি? তার পেছনে একটাই বেসিস, সেটা হচ্ছে যে একটা বই এখানে তারা ফলো করতেন যার নাম হচ্ছে ফিলোসফি অফ বম্ব। ফিলোসফি অফ বম্ব এই বইটা লিখেছিলেন ভগৎ চরণ ভোহরা। তো সেই ভগৎ চরণ ভোহরার লেখা ফিলোসফি অফ বম্বটাকে পড়ে অনুপ্রাণিত হয়ে তারা হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন তৈরি করেন। ঠিক আছে? এবং পরবর্তীকালে এই HSR এর দায়িত্ব কাঁধে তুলে নেন চন্দ্রশেখর আজাদ। এর মাঝে একটা ঘটনা এখানে আছে যাকে আমরা এই রামপ্রসাদ বিসমিল, আশফাকুল্লাহ খান, চন্দ্রশেখর আজাদ এবং আরও অনেকে মিলে কিন্তু একটা ট্রেন লুট করেছিলেন, যার নাম হচ্ছে কাকোরি কনস্পিরেসি বা কাকোরি ট্রেন, মানে কাকোরি বলে একটি জায়গাতে সেই ট্রেন ডাকাতিটা হয়। ওকে, এবার তাতে চন্দ্রশেখর আজাদ বাদে বাকিরা সবাই ধরা পড়েন এবং এবং তাদেরকে ফাঁসি দেওয়া হয়। এবং এখানে একটা কথা মনে রাখবে যে আশফাকুল্লাহ খানকে বলা হচ্ছে প্রথম মুসলিম শহীদ। এর আগে কিন্তু মুসলিমরা এভাবে মানে সরকারিভাবে, হ্যাঁ অন্য জায়গায় হয়তো গুলি খেয়ে মরেছে সব কিছু হয়েছে, কিন্তু সরকারি তরফে ফাঁসি দেওয়া হচ্ছে এরকম প্রথম মুসলিম শহীদের নাম হচ্ছে আশফাকুল্লাহ খান। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা, এই টার্মটা মাঝে মধ্যেই কিন্তু পরীক্ষাতে জানতে চাইতে পারে। ওকে, আচ্ছা। তো এই যে চন্দ্রশেখর আজাদ তিনি যে পালিয়ে গেলেন, চন্দ্রশেখর আজাদ ছিলেন ডিসগাইজের মাস্টার। তো তাকে কেউ ধরতে পারেনি, তিনি কিন্তু মানে কোনোদিন তাকে কেউ ছুঁতে পর্যন্ত পারেনি, তিনি কিন্তু নিজেই আত্মহত্যা করেছিলেন। তো চন্দ্রশেখর আজাদ তার একটা পেন নেম ছিল, সেই পেন নেমটার নাম হচ্ছে পণ্ডিত হরিশঙ্কর ব্রহ্মচারী। পণ্ডিত হরিশঙ্কর ব্রহ্মচারী, এটা কিন্তু চন্দ্রশেখর আজাদেরই পেন নেম। ঠিক আছে? আচ্ছা, তো এই পণ্ডিত হরিশঙ্কর ব্রহ্মচারী তো এখানে এবং যে চন্দ্রশেখর আজাদ কিন্তু কানপুরে একটা পার্ক আছে না, তার যা তৎকালীন নাম ছিল আলফ্রেড পার্ক, যার বর্তমান নাম হচ্ছে আজাদ পার্ক। তো সেই মানে ব্রিটিশদের তাড়া খেয়ে
ব্রিটিশদের হাত থেকে পালিয়ে এসে সেই পার্কে আশ্রয় নেন এবং ব্রিটিশরা তাকে ঘিরে ফেলার আগেই বন্দুকে যে কটা গুলি ছিল মানে সব কটা গুলি খরচা হয়ে যাওয়ার পর এখানে একটা গুলি বাকি থাকে এবং সেই গুলিটা দিয়ে কিন্তু তিনি আত্মহত্যা করেন, ব্রিটিশদের হাতে কিন্তু তিনি ধরা দেননি। এটা একটা ইম্পর্টেন্ট তথ্য। আচ্ছা, তো এবারে আমরা ফিরে আসি ভগৎ সিং। তো ভগৎ সিং এরকম তোমার মানে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন হয়ে HSR তৈরি করে গোটা দেশে প্যাম্পলেট বিলি করছেন ইত্যাদি করছেন এবং তারা কিন্তু মানে প্রতিবাদ মিছিল আন্দোলন মানে অহিংস পথে না গিয়ে সহিংস পথটাও কিন্তু বেছে নিয়েছিলেন এবং যার প্রথম স্টেপ হচ্ছে সেকেন্ড লাহোর কনস্পিরেসি। তো লাহোর কনস্পিরেসিতে সন্ডার্সকে তারা সেখানে হত্যা করেন, ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু সন্ডার্সকে হত্যা করেন এবং তারপর কি হচ্ছে যতীন্দ্রনাথ দাসের তৈরি করা বোম সেই মানে কলকাতায় আসেন, কলকাতায় যতীন দাসের সঙ্গে তাদের দেখা হয় এবং যতীন দাস ছিলেন বোম বানানোর সিদ্ধহস্ত। তো সেই তার তৈরি করা বোম তারা মানে স্মোক বোম ছুঁড়ে দিয়েছিলেন লাহোরের সেন্ট্রাল অ্যাসেম্বলিতে। তো এখানে এটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলি বম্বিং কেস, যাতে কিন্তু ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত দুজনে মিলে ছুঁড়েছিলেন এবং সেখানে কিসের বিষয় না পাবলিক সেফটি বিল এবং ট্রেড ডিসপিউট বিলের বিরোধিতা করে তার সেই বোমটা তোমার অ্যাসেম্বলির মধ্যে ছুঁড়ে দেন এবং যখন তারা অ্যাসেম্বলির মধ্যে ছুঁড়ে দিচ্ছেন তো তখন তাদেরকে মানে তাদের মুখে একটা স্লোগান ছিল যার নাম হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। তো এবারে এখানে মাঝে মধ্যে পরীক্ষায় প্রশ্ন আসে যে ইনকিলাব জিন্দাবাদটাকে কে বেশি করে প্রচার করেন, ঠিক আছে। তো এই টার্মটা নিয়ে কিন্তু অনেক ডাউট আছে, অনেক তথ্য রয়েছে, সেগুলো আমি এখানে এক এক করে ক্লিয়ার করি। তো ভগৎ সিং এখানে একটা স্লোগান দেন, স্লোগানটার নাম হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ। এই ইনকিলাব জিন্দাবাদটা নিয়ে পরীক্ষাতে ভীষণ একটা ডাউটফুল প্রশ্ন আসে, যেটা হচ্ছে এটা দুটো কোশ্চেন আসে। একটাকে প্রশ্ন করেছিল যে কে কয়েন করেন মানে কে এটা প্রথমবার তৈরি করেন আর কে এটাকে পপুলারাইজ করেন। তো পরীক্ষাতে কিন্তু মাঝে মধ্যেই মানে পপুলারাইজটাই বেশি করে আসে। তো পপুলারাইজ করেছেন ভগৎ সিং পরিষ্কার এবং কয়েন করেছেন হযরত মোহানি, সেই যে হযরত মোহানি আমাদের খিলাফত কমিটির মেম্বার ছিলেন সেই হযরত মোহানি এটাকে কয়েন করেন এবং তাকে পপুলারাইজ করেন ভগৎ সিং। ঠিক, আরও একটা প্রশ্ন এখানে আসবে, বলি সে প্রশ্নটা। এখানে আর একটা স্লোগানের কথা এখানে রয়েছে, সেই স্লোগানটা হচ্ছে একটা গান আছে যার নাম হচ্ছে সরফরোশি কি তমন্না আব হামারে দিল মে হ্যায়। এইটাও কিন্তু এই একই পিরিয়ডের সময়কার কথা। তো সরফরোশি কি তমন্না এই গানটা কয়েন করেছেন বা লিখেছেন বিসমিল আজিমাবাদী নামে এক কবি এবং এটাকে পপুলারাইজ করলেন রামপ্রসাদ বিসমিল। তিনি জেলের গায়ে পেন মানে রক্ত দিয়ে লিখেছিলেন জেলের দেওয়ালে। তাহলে এইটা হচ্ছে দুটো পার্থক্য। তাহলে আমরা পড়লাম যে একটা হচ্ছে সরফরোশি কি তমান্না, এটা এই গানটা লিখেছেন হচ্ছেন বিসমিল আজিমাবাদী নামে এক কবি, এটা প্রিভিয়াস ইয়ার এসছে এবং তাকে পপুলারাইজ করেছেন রামপ্রসাদ বিসমিল। আবার পড়লাম হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ, তাকে তৈরি করলেন হযরত মোহানি, তাকে পপুলারাইজ করলেন ভগৎ সিং। এই দুটো কোশ্চেন কিন্তু তোমাদেরকে মনে রাখতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে এই যে আমরা লাহোর কনস্পিরেসি বা হচ্ছে তোমার ধরো মানে লাহোর কনস্পিরেসির কেসের জন্য এদেরকে খোঁজা হচ্ছিল এই ভগৎ সিং সুখদেব রাজগুরুকে। তো এবার যখন তারা লাহোর অ্যাসেম্বলিতে বোমটা ছুড়লেন তখন ভগৎ সিং বটুকেশ্বর দত্ত সবাইকে গ্রেফতার করা হলো এবং তাদের ওপরে ডুয়াল চার্জ লাগানো হলো এবং সেই সময় কী করলেন তারা মানে জেলে গিয়েও কিন্তু তারা জেলের মধ্যে যে মানে ব্রিটিশ বলবো কেন মানে ইউরোপিয়ান কয়েদি এবং ভারতীয় কয়েদিদের প্রতি ব্রিটিশদের যে নজর তার বিরোধিতা করে তিনি সেখানে অনশন শুরু করলেন এবং সেই অনশন সবচেয়ে বেশি দিন কন্টিনিউ করেছিলেন যতীন দাস। 63 দিন অনশন করবার পরে 23শে মার্চ এক সেকেন্ড তো যতীন দাস 63 দিন অনশন করবার পরে
13 সেপ্টেম্বর 1929 মৃত্যুবরণ করছেন জেলে। এবং এই যে হত্যা মামলা হচ্ছে, এই লাহোর হত্যা মামলা বা লাহোর কনস্পিরেসি বা এই অ্যাসেম্বলিতে বম্বিং কনস্পিরেসি, এই সবকটা চার্জ মিলিয়ে ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু তিনজনকে ফাঁসি দেওয়ার ডেটটা মনে রাখবে। ভারতবর্ষ তাদের এই ডেটটাকে মোটেই মনে রাখে না বা একটা ছুটির দিনও ঘোষণা করে না, কিন্তু আমাদের মনে রাখা উচিত। 23 মার্চ 1931 এই টার্মটা, এই টাইম কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে? আচ্ছা, যতীন দাস, এখানে একটা ছোট্ট কথা বলে রাখি যে যতীন দাস একটা পত্রিকা চালাতেন, সেই পত্রিকার নাম হচ্ছে লস্ট লিডার। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টার্ম, পরীক্ষাতে প্রশ্ন আসতেই পারে। যতীন দাসের পত্রিকার নাম ছিল হচ্ছে লস্ট লিডার। ফাইন। আচ্ছা, তো এবারে আমরা এগিয়ে যাই একটু সামনের দিকে। তো দেখো, আমরা এতক্ষণ যে কথাটা তোমাদেরকে এই যে পার্টটা তখন ধরে পড়লাম সেটা একবার রিপিট করে নিই। তো দেখো, 1925-এ কাকোরি ট্রেন কনস্পিরেসি, রামপ্রসাদ বিসমিল। আশরাফুল্লাহ খান প্রথম মুসলিম মার্ডায়ার। বিসমিল কিন্তু সরফরোশি কি তামান্নাকে পপুলারাইজ করেছেন এবং সেটা লিখেছেন কে? বিসমিল আজিমাবাদী। তারপরে সাইমন কমিশনে ইন্ডিয়াতে এসেছিল লালা রাজপথ রায়, সেখানে হত্যা হয় ইন্ডিয়ার কনস্টিটিউশনাল রিফর্মের জন্য, এটা পড়লাম। তারপরে কি হচ্ছে না, যেহেতু ইন্ডিয়ান ছিল না সেই কারণে কংগ্রেস এটাকে বয়কট করে, কংগ্রেসের মাদ্রাস সেশনে সেটাকে র্যাটিফাই করা হয়, সাইমন গো ব্যাক স্লোগান দেওয়া হয়। তারপরে কি হচ্ছে না, ফেব্রুয়ারি 3, 1988 লালা রাজপথ রায়ের মৃত্যু হচ্ছে। এবং এখানে কি হচ্ছে, সাইমন কমিশনের রিপোর্টের উপর ভিত্তি করেই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935টা তৈরি হচ্ছে। এবং এই দেখো, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু সন্ডার্সকে হত্যা করছেন, ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত অ্যাসেম্বলিতে বম্বিং করছেন পাবলিক সেফটি বিলের এগেনস্টে। তারপর হচ্ছে 1931 সালে 23 মার্চ তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে। এবং যতীন দাস 13/9/1929 মৃত্যুবরণ করছেন। যে পার্টটা আমরা এতক্ষণ ধরে ডিসকাশন করছিলাম সেই পার্টটা আমরা একবার এখানে পড়ে নিলাম। ওকে, পরিষ্কার? মুভ অন টু দ্য নেক্সট। তো এবার এই সময়তে আমরা 1928 সালে আমরা একটু পিছিয়ে যাচ্ছি, যে যখনই সাইমন কমিশন ইন্ডিয়াতে আসছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কংগ্রেস কিন্তু সাইমন কমিশনকে বয়কট করছে। এবং যার ফলশ্রুতি স্বরূপ রাউন্ড টেবিল কনফারেন্স ইত্যাদি ইত্যাদি প্রভৃতিগুলোও কিন্তু তারা আস্তে আস্তে বয়কট করতে শুরু করছে। তো যখন এই সাইমন কমিশনকে বয়কট করছে, তাকে কেন বয়কট করা হলো, তার পেছনে কী কারণ ছিল এবং তার বিকল্প ব্যবস্থা কী হতে পারে, এই বিষয়ে দুটো পয়েন্ট সামনে উঠে আসে, যার একটার নাম হচ্ছে নেহেরু কমিটি রিপোর্ট, তোমাদের বইতে ভীষণ সুন্দর করে দেওয়া আছে, ডিটেলটা খুব ভালো করে পড়বে। দ্বিতীয়টা হচ্ছে জিন্নার 14 পয়েন্ট রেজলিউশন। এই 14টা পয়েন্ট কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তো এই নেহেরু কমিটি রিপোর্টের যে নির্যাস, যেটা হচ্ছে ফার্স্ট মেজর অ্যাটেম্প্ট বাই ইন্ডিয়ান্স টু ড্রাফট আ কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, ইউনানিমাস অ্যাকসেপ্টেন্স অফ ডোমিনিয়ন স্ট্যাটাস ডিমান্ড করা হয়েছে। এবং তাতে এখানে কি হচ্ছে না, স্বায়ত্ত শাসন দাবি করা হচ্ছে, মানে ডোমিনিয়ন স্ট্যাটাসটাকে দাবি করা হচ্ছে। জয়েন্ট ইলেকটোরেটটাকে, মানে এই মানে ভারতবর্ষের এই যে হিন্দু ও মুসলিমের যে আলাদা সেপারেট ইলেকটোরেট তৈরি করা হলো পার্লামেন্টারি রিফর্মের মাধ্যমে, তাকে চেঞ্জ করে একটা জয়েন্ট ইলেকটোরেটকে ডিমান্ড করা হচ্ছে। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজের বেসিসে প্রভিন্স দাবি করা হচ্ছে এবং সেন্টারে বাই ক্যামেরাল লেজিসলেচারকে দাবি করা হচ্ছে। এবং এটা মাথায় রাখবে যে 1935 সালে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তার প্রধান চেঞ্জ কিন্তু হচ্ছে এই বাই ক্যামেরাল লেজিসলেচার। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এবং এর সঙ্গে এরই প্রতিবাদে, মানে এই নেহেরু কমিটির এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে প্রতিবাদ করে জিন্না তৈরি করলো 14 পয়েন্টের একটা আলটিমেটাম। তো তাতে বলা হচ্ছে যে মুসলিমদেরকে ইলেকটোরেটে জয়েন তুমি করো, অসুবিধা নেই, কিন্তু মুসলিমদেরকে 1/3 রিপ্রেজেন্টেশন দিতেই হবে। সঙ্গে রেসিডুয়ারি পাওয়ারটা প্রভিন্সের হাতে রাখতে হবে। মানে এরা যেমন হচ্ছে সেন্টারে বাই ক্যামেরা লেগেছে, মানে আপার টায়ার এবং লোয়ার টায়ার দাবি করলো, এরা কিন্তু প্রভিন্সের হাতে রেসিডুয়াল পাওয়ারটাকে দাবি করলো। এবং এই সময়তে কী হচ্ছে, এই যে দুজনের যে জয়েন্ট পিটিশন, তাকে এখানে বলা হচ্ছে দিল্লি ম্যানিফেস্টো। মানে 1929 সালের নভেম্বর 2-তে এটাকে তৈরি করা হয়, কিন্তু সেটাকে লর্ড আরউইন তার মানে মিটিংয়ে সেটাকে রিজেক্ট করে দেন, সেটাকে মানতে চাননি। তো এবার যেহেতু মানতে চাননি, সেইখানে গিয়ে কিন্তু এটাই কিন্তু হচ্ছে লাহোর কংগ্রেস 1929 সালে লাহোরে যে কংগ্রেস মানে মিটিং হয়, কংগ্রেসের সেশন হয় রাবি নদীর তীরে, যার হেড হচ্ছেন আমাদের জওহরলাল নেহেরু। তো সেখানে কিন্তু পূর্ণ স্বরাজ ডিক্লারেশন কিন্তু এখানে করা হচ্ছে। তো এই পূর্ণ স্বরাজ যখনই ডিক্লারেশন করা হচ্ছে এবং জানুয়ারি 26, 1929 সালকে ভারতবর্ষের আগামী স্বাধীনতা দিবস হিসেবে দাবি করা হলো আর কি।
এই টার্মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পূর্ণ স্বরাজ ডিক্লারেশন কোথায় হয়েছিল, 1929 লাহোর সেশন। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম খুব খুব ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, এবারে এই সময়তে কি হচ্ছে না, এখানে একটা ছোট্ট তথ্য তোমাদেরকে বলে রাখি, যে 18ই অগস্ট 1929, মানে সেই দিনটাকে, মানে সেই বছর সেই দিনটা থেকে কিন্তু তাকে বলা হলো পলিটিক্যাল সাফারার্স ডে। মানে মানে ভারতবর্ষের স্বাধীন হওয়ার আগে পর্যন্ত এই দিনটাকে পালন করা হতো। মানে জেলে পলিটিক্যাল বন্দীদের ওপরে ব্রিটিশ সরকারের যে অত্যাচার, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে 18/8/1929 থেকে সেই মানে 18ই অগস্ট দিনটাকে পলিটিক্যাল সাফারার্স ডে হিসেবে ঘোষণা করা হলো। ঠিক আছে, এরপরে আমরা আস্তে আস্তে পা রাখছি সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টের দিকে। সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, তো এবারে কি হচ্ছে না, নেহেরুকে দায়িত্ব দেওয়া হয়েছিল গোটা দেশ থেকে, মানে বিং আ মাস লিডার। তো এবার মাস লিডারের ভূমিকায় অবতীর্ণ হয়ে নেহেরু কী করলেন না, গোটা দেশের মানুষকে বা ভলেন্টিয়ারদেরকে মানে আবেদন করলেন যে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টে জয়েন করবার জন্য। এবং এখানে নেহেরুর যে মেয়ে, যার নাম ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, এই প্রথম জন যে কিনা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টে ভলেন্টিয়ার হিসেবে জয়েন করেছিল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টের প্রথম ভলেন্টিয়ারকে উত্তর হচ্ছে ইন্দিরা গান্ধী। তো এবার এখানে স্টেপ বাই স্টেপ আমরা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট সম্পর্কে একটু পড়ি। তো সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট হচ্ছে 1930 থেকে 1931 সাল, একটা বছর এখানে চলেছিল 1930 থেকে 1931। তারপরে আবার একটা সেকেন্ড ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট শুরু হয় 1932 সালে বা 33 সালে। তো এখানে কি হচ্ছে, 12ই মার্চ 1930 গান্ধীজি ডান্ডি থেকে কি বলে না হচ্ছে ডান্ডি মার্চ শুরু করেন। তো এখানে কি হচ্ছে, মানে সল্ট, মানে এই নুন তৈরি করা এবং তাকে বিক্রি করার বিরুদ্ধে এখানে একটা আন্দোলন শুরু হয়। তো এই সল্ট লকে ব্রেক করবার জন্য গান্ধীজি 1930 সালের 12ই মার্চ ডান্ডি যাত্রা শুরু করেন। এই ডেটটা কিন্তু পরীক্ষাতে আসে। আচ্ছা, এই সল্ট লয়ের কথাটা আমরা একটু বলি। তো এখানে সল্ট ল পড়তে গেলে এখানে কি হচ্ছে না, গান্ধীজির মানে আদর্শে অনুপ্রাণিত হয়ে আরও কিছু সল্ট ল এখানে তৈরি হয়, যার মধ্যে ইম্পর্টেন্ট একটা ব্যাপার হচ্ছে যে সল্ট সত্যাগ্রহ। দক্ষিণ ভারতে সল্ট সত্যাগ্রহ চক্রবর্তী রাজা গোপালাচারী এবং কেলাপ্পান কেরালায় সহ দক্ষিণ ভারতের অন্যান্য বিভিন্ন জায়গায় তৈরি করছেন, সল্ট ল ব্রেক করছেন। তারপরে আসছে দর্শনা সত্যাগ্রহ, এটাও কিন্তু 1931 সালে। তো দর্শনা সত্যাগ্রহ এখানে করছেন কে না হচ্ছে সরোজিনী নাইডু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে দর্শনা সত্যাগ্রহ লিড করেছেন কে না, সরোজিনী নাইডু। আচ্ছা, সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট এবং ভারতবর্ষের মানুষের তাতে স্বতঃস্ফূর্ত যোগদান, সব কিছুর ওপরে সব কিছুকে বিচার করে রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি উপন্যাসে এই সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টের কথা লেখেন, যার নাম হচ্ছে 4 অধ্যায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিসিএসের প্রিলিমসের ক্ষেত্রে হতে পারে, যে রবি ঠাকুরের 4 অধ্যায় কিন্তু এই সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টের ওপরে বেস করে লেখা। ঠিক যেমনভাবে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ, সেরকমভাবেই 4 অধ্যায় হচ্ছে এর উপর বেস করে লেখা। যেমন আমরা একটু আগে বললাম যে বন্দি জীবন বা পথের দাবি, সেরকম। তো এর সঙ্গে এখানে কি হচ্ছে, শুধুমাত্র বাংলাতেই নয় বা ভারতবর্ষেই নয়, তৎকালীন মানে বর্তমান যেটা বাংলাদেশ, তৎকালীন বাংলা, তাতেও কিন্তু এই বিদ্রোহের হাত ছড়িয়ে পড়ে। তো মাস্টারদা সূর্য সেনের মানে নেতৃত্বে চট্টগ্রামে ব্রিটিশ আর্মারে লুণ্ঠন হয়, সেটা হচ্ছে 1930 সালে। এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য আছে, যে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এখানে তৈরি করেছিলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। এখানে প্রশ্ন পরীক্ষাতে আসে যে সবচেয়ে বেশি সংখ্যায় মহিলারা কোন আর্মিতে জয়েন করেন, আইএনএ নাকি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। তো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে মহিলা অ্যাক্টিভিস্টের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এটা পরীক্ষাতে বিশেষ প্রশ্ন এসেছিল। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এতে যে ইম্পর্টেন্ট মানে ব্যক্তিত্ব ছিলেন, তাদের মধ্যে লোকনাথ বল, গণেশ ঘোষ এরকম বিখ্যাত বিপ্লবীরা ছিলেন। তার সঙ্গে মহিলাদের মধ্যে ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার, যে পাহাড়তলি ক্লাবে গুলি চালানোর ঘটনায় প্রীতিলতা ওয়াদ্দেদার অভিযুক্ত। তার সঙ্গে ছিলেন হচ্ছে কল্পনা দত্ত, বীণা দাস। এরা কিন্তু সকলেই কিন্তু কেউ না কেউ বিভিন্ন জায়গাতে বিভিন্ন টার্গেটকে বিভিন্ন সময় গুলি করবার চেষ্টা করেছেন বা বোমা ছোঁয়ার চেষ্টা করেছেন, সেই করে কিন্তু বিখ্যাত তারা। ওকে, আচ্ছা, এবার তার সঙ্গে এটা গেল পূর্ব দিকের পাঠ।
তো এবার পূর্ব দিকের পার্টের সঙ্গে সঙ্গে আমরা এবার পশ্চিম দিকের পার্টে আসি। যে পশ্চিম দিকের পার্টে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে খুদাই খিদমতগার বা রেড শার্ট তৈরি করছেন খান আব্দুল গাফফার খান, এবং তার একটা পলিটিক্যাল ডেইলি ছিল বা পলিটিক্যাল ম্যাগাজিন ছিল যার নাম হচ্ছে পাখতুন। এবং তাকে কিন্তু খান আব্দুল গাফফার খান 1987 সালে মানে ভারতীয় না হয়েও পস্থিউমাসলি প্রথম যিনি মানে ভারতীয় না হয়ে ভারতরত্ন পুরস্কার পান তিনি হচ্ছেন খান আব্দুল গাফফার খান। এর সঙ্গে সঙ্গে সোলাপুরে টেক্সটাইল মিল শ্রমিকরা স্ট্রাইক ডেকে ফেলে, এবং আসামে আলেকজান্ডার কানিংহ্যাম যে বিতর্কিত কানিংহ্যাম সার্কুলার তৈরি করেছেন তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। এবং এখানে নাগাল্যান্ডে হচ্ছে কী বলে রাম্পা রিবেলিয়ন হয়। নাগাল্যান্ডে সেই সময় রাম্পা রিবেলিয়ন চলছিল। তো রাম্পা রিবেলিয়নের নেতৃত্ব হিসেবে রানী গুইদিনলাউ তার কিন্তু ইমার্জেন্স হয়। এখানে প্রশ্ন পরীক্ষাতে আসে যে রানী গুইদিনলাউকে রানী নামটা কে দিয়েছিলেন, এটা কিন্তু তোমাদের বইতে লেখা নেই, লিখে নেবে যে রানী গুইদিনলাউকে রানী নামটা দিয়েছিলেন জওহরলাল নেহেরু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পিএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা, ওকে, মাথায় থাকবে। এবং এখানে একটা সবচেয়ে বড় ব্যাপার, নন কোঅপারেশন ওয়াজ সেপারেট। এখানে হচ্ছে ওখানে হচ্ছে না, ওখানে ভাঙছে ওখানে তৈরি হচ্ছে, কিন্তু সিভিল ডিসঅ্যাবিলিটিস মুভমেন্টে ভারতবাসী ফিল করলো যে উই নিড অ্যান ইন্ডিপেন্ডেন্স, উই নিড স্বরাজ, উই নিড ডোমিনিয়ন স্ট্যাটাস, উই নিড ফ্রিডম। তো এই যে যখনই এইটা ফিল করতে শুরু করছে তখনই কিন্তু কান্ট্রি ওয়াইড সাপোর্টটা গোটা দেশের থেকে মানুষ পেতে শুরু করছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টের একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট, ফাইন। আচ্ছা, তো এখানে এবার সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টটা 1931 সালে যখন, এবার এখানে একটা কথা আছে যে 3টে রাউন্ড টেবিল কনফারেন্সের কথা আমরা পড়বো এখানে। তো প্রথম যে রাউন্ড টেবিল কনফারেন্সটা হয়, তো যখন ওই 1929 সালে যখন যতীন দাস মারা যাচ্ছে, বা ধরো 27 সালে সাইমন কমিশন তৈরি হচ্ছে, কংগ্রেসকে রাখা হচ্ছে না, বা লালা রাজপথ রায়কে হত্যা করা হচ্ছে, তাই সমস্ত কিছুর প্রতিবাদ করে প্রথম রাউন্ড টেবিল কনফারেন্সে কিন্তু কংগ্রেস যায়নি, কিন্তু মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা তারা কিন্তু অ্যাটেন্ড করে। এবং এই সঙ্গে বি.আর. আম্বেদকর কিন্তু প্রথম রাউন্ড টেবিল কনফারেন্সে গিয়েছিলেন, এবং তিনি কিন্তু সেই সময় প্রথমবারের জন্য যখন 14 পয়েন্ট আলটিমেটামে জিন্ন দাবি করলেন যে আমাদেরকে সেপারেট লেটার দিতে হবে। কিন্তু এবারে এসসি এবং এসটিদেরকে সেপারেট লেটার দিতে হবে, তার দাবি করলেন কি না বি.আর. আম্বেদকর। এবং এই সময়তে কি হচ্ছে না, এবার প্রথম রাউন্ড টেবিল কনফারেন্স যখন ব্যর্থ হচ্ছে, সেই সময়তে গান্ধীজিকে বুঝি সুঝিয়ে রাজি করিয়ে দ্বিতীয় রাউন্ড টেবিল কনফারেন্সে আনা হচ্ছে, গান্ধীজি সেটাকে অ্যাটেন্ড করলেন। এবং এই সময়তে কি হচ্ছে না, গান্ধী আরউইন প্যাক্ট সাইন হচ্ছে, যেখানে গান্ধীজির দাবি ছিল যে পলিটিক্যাল সাফারারদেরকে মুক্তি দিতে হবে, ইনক্লুডিং ভগৎ সিং, সুখদেব, রাজগুরু। কিন্তু যে কোনো কারণেই হোক ব্রিটিশ সরকার তাদেরকে মুক্তি দিতে রাজি হয়নি, এবং সেগুলো বাদ দিয়ে গান্ধীজি বাকিগুলো মেনে নেন কোনো এক অজানা কারণে সেটা। এবং সেই সময়তে কী হচ্ছে, গান্ধীজি এই গান্ধী আরউইন প্যাক্ট সাইন করার ফলে 5ই মার্চ 1931 এই গান্ধী আরউইন প্যাক্ট সাইন করার ফলে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট 1933-তে অফিসিয়ালি সাসপেন্ড করা হয়, ঠিক আছে। এবং এখানে কি হচ্ছে, অ্যাকচুয়ালি 1931-এ একবার বন্ধ হয়, আবার 32-তে আবার চালু হয়েছিল। তো এবার যখনই 32-তে চালু হচ্ছে তখন 33-তে তাকে সাসপেন্ড করে দেওয়া হয়, এবং 34-এ তাকে একদম পাকাপাকিভাবে উইথড্র করে নেওয়া হচ্ছে, আর মুভমেন্ট চলবে না। তো এইবার যখন রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধী আরউইন প্যাক্ট হচ্ছে, সেটা কিন্তু যখন সর্দার বল্লভভাই প্যাটেল 1931 সালে কংগ্রেসের যে করাচি সেশনটা হয়েছিল তাতে কিন্তু তাকে এন্ডোর্স করা হয় এবং র্যাটিফাই করা মেনে নেওয়া হয়। তো এবং এই সময়তে 1934-এ গান্ধীজি কিন্তু পলিটিক্স থেকে রিজাইন করলেন। এবং এর আগে একটা ঘটনা আছে, 1932 সালে গান্ধীজি যখন ইয়েরওয়াদা জেলে রয়েছেন, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড ডিপ্রেস ক্লাসকে মাইনরিটি বলে ঘোষণা করলেন, এবং সে সময় কিন্তু কমিউনাল অ্যাওয়ার্ড তিনি প্রতিষ্ঠা করেন বা কমিউনাল অ্যাওয়ার্ডটা তৈরি করেন 1932। এখানে দুখানে প্রশ্ন হয় যে কমিউনাল অ্যাওয়ার্ড কে তৈরি করলেন এবং কত সালে। 1932-তে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড, এবং তার প্রতিবাদে গান্ধীজি কিন্তু জেলের মধ্যে অনশন শুরু করেন। এবং এই সময়তে কি হচ্ছে যে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে এসসি এসটিদের সেপারেট ইলেক্টোরেট, তাদের আলাদা, অ্যাকচুয়ালি গান্ধীজির মতবাদে এসসি এসটি দলিত কাউকেই তিনি ডিফারেন্ট করে দেখতেন না, যদিও ভারতবর্ষের ইতিহাসে বা ভারতবর্ষের সমাজের মধ্যে একটা
প্রলংড টাইম জুড়ে যে SC/ST অপারেশন চলে এসছে তার বিরুদ্ধে প্রতিবাদ করে আম্বেদকর ঘটনাটা করেছিলেন। তো সেটা গান্ধীজির মানে এজেন্ডায় আসেনি, গান্ধীজির মানে আইডিওলজিকে আঘাত করে, তো তাতে গান্ধীজি দুঃখ পান। এবং সেখানে কি হচ্ছে, B.R. আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে একটা চুক্তি সাইন হয় যাকে বলা হচ্ছে পুনা প্যাক্ট। এটাও কিন্তু 1932তেই হয়েছিল। এবং এখানে কি হচ্ছে, মানে হিন্দু তরফে এবং গান্ধীজির তরফে গান্ধীজি কিন্তু সই করেননি, গান্ধীজি সই করেছিলেন মদন মোহন মালব্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য কিন্তু একটা, এটা তোমাদের বইতে নেই, এটা তোমাদের একটু পড়ে নেবে যে মদন মোহন মালব্য কিন্তু গান্ধীজির হয়ে পুনা প্যাক্টে সাইন করেছিলেন, এটা মাথায় রাখবে। এরপরে আসছে থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স 1932তে, সেটা কিন্তু লন্ডনে হয় এবং সেখানে একটা হোয়াইট পেপার ইস্যু করা হয় এবং তাতে এই সাইমন কমিশনের রিপোর্ট অনুযায়ী কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935কে তৈরি করা হয়। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ সাইমন কমিশনের উপর বেসিস করে তৈরি করা হয়েছিল এবং সেখানে সেন্টারে একটা অল ইন্ডিয়া ফেডারেশন গঠন করা হয় এবং 3টে লিস্ট, যেটা হচ্ছে আমাদের বর্তমানকালে যেটা হচ্ছে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, তার এমার্জেন্স করা হয়, সেটাকে তৈরি করা হয়। এবং কি হচ্ছে, মানে ডায়ার্কিগুলো মানে হচ্ছে তো তোমার প্রভিন্সের ডায়ার্কিগুলো বন্ধ করে দেওয়া হয় এবং প্রভিন্সিয়াল অটোনমির কথা এখানে প্রথম বলা হয়। এই তথ্যটা কিন্তু এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে অ্যাবলিশন অফ ডায়ার্কি অ্যান্ড যে ইন্ট্রোডাকশন অফ প্রভিন্সিয়াল অটোনমি, এটা কিন্তু এখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কথাটা কিন্তু মনে রাখতেই হবে। ঠিক আছে, পরিষ্কার? সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট থেকে ভারতবর্ষের একটা ছোটো চেঞ্জ আসে। তো কীরকম চেঞ্জ না, এই সময়তে ধরো এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935টা হচ্ছে, তাতে করে প্রভিন্সিয়াল অটোনমির কথা বলা হচ্ছে। তারপর হচ্ছে রেসিডুয়ারি পাওয়ারটা দেওয়া হচ্ছে, সেন্টারটাকে ফেডারেশন অফ স্টেট করে দেওয়া হচ্ছে। তো এই সমস্ত কিছু চেঞ্জগুলো কী হচ্ছে না, আস্তে আস্তে একটা ডাইরেক্ট ইলেকশনের দিকে যাচ্ছে। ইলেকশন তো হতোই আগে গভর্নর জেনারেল কাউন্সিলে নিয়োগ করার জন্য, কিন্তু সেখানে দাঁড়িয়ে মানে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে প্রাসঙ্গিকতা ভারতবর্ষের ইলেকশন সিস্টেমে এবং সেই কাউন্সিলে ঢোকার জন্য কংগ্রেসের যে প্রচেষ্টা, সেটাকে মান্যতা দেওয়ার জন্য কংগ্রেস কিন্তু 1937-এর ইলেকশনে প্রার্থী দান করে এবং সেখানে বেশ কিছু প্রভিন্সে কংগ্রেসের খুব ভালো ফলাফল হয়। কিন্তু এই সমস্ত ফলাফল জানবার আগে আমাদের কয়েকটা শর্ট কোশ্চেন বা ছোটোখাটো এরিয়া জেনে নেওয়া দরকার। এগুলো সবই তোমাদের বইতে আছে, আমি জাস্ট এক জায়গায় জট ডাউন করছি, তোমরা নোট ডাউন করতেও পারো বা নাও পারো, তোমাদের বইতে সবই রয়েছে। আমাদের ভারতবর্ষে যখন স্বাধীনতা সংগ্রাম চলছে, তার সাথে সাথে ভারতবর্ষে কিন্তু কমিউনিস্ট আন্দোলনও চলছিল। এই যে ধরো HR-এর কথা বললাম বা HSR-এর কথা বললাম বা বিভিন্ন ধরনের নওজওয়ান ভারত সভা জাতীয় সংগঠনের কথা বলছি, এই সমস্ত সংগঠনগুলোই কিন্তু ছিল বামপন্থী সংগঠন। তো এই বামপন্থী সংগঠনের পেছনে কিছু ইতিহাস আছে, সেগুলো বিস্তারিত এই মুহূর্তে জানবার প্রয়োজন নেই, কিন্তু যেটুকু না জানলেই নয় সেটুকু জানার খুব দরকার। যেটা হচ্ছে যে এক ভদ্রলোক ছিলেন, যার নাম হচ্ছে মিস্টার M.N. রয়। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে M.N. রয়ের আসল নাম কি। M.N. রয়ের আসল নাম হচ্ছে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তো এই ভদ্রলোকটি হচ্ছে ভারতবর্ষের কমিউনিস্ট আন্দোলনের পুরোধা। তিনি লেনিনের সঙ্গে তো বটেই, সেই সঙ্গে সঙ্গে রাশিয়ার যে বিখ্যাত মানে বাম নেতৃত্ব বা বিখ্যাত লেফটিস্ট নেতৃত্ব মাইকেল বোরোদিনের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং সেখানে ভারতবর্ষে কমিউনিস্ট আন্দোলনের রূপরেখা নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয় 1920 সালে। তো এবারে কি হচ্ছে না, এই ভদ্রলোকটি মাইকেল বোরোদিনের সহায়তায় কমিউনিস্ট পার্টি তৈরি করছেন, যেটা কি ইন্ডিয়াতে কাজ করবে, সেটা তাশখন্দে, মানে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে তিনি কমিউনিস্ট পার্টি জন্ম দিচ্ছেন। তো তারপরে কি হচ্ছে যে এরকম জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে 1925 সালের 26শে ডিসেম্বর কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া CPI তৈরি হয়, যা পরবর্তীকালে CPI এবং CPIM বিভক্ত হয়ে, কিন্তু সেটা আমাদের ইতিহাসের মধ্যে পড়বার দরকার নেই। ঠিক আছে, তো এরকম জায়গাতে দাঁড়িয়ে এখানে এই ভারতবর্ষের যে কমিউনিস্ট আন্দোলনের রূপরেখা সেটা তো চলছিলই। তো সেখানে দাঁড়িয়ে আর কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদেরকে পড়তে হবে, যে একটা বইয়ের নাম আছে, বইটার নাম হচ্ছে যে ভারতবর্ষে গান্ধীজির কাজের ধারা এবং হচ্ছে তোমার লেনিনের যে কাজের ধারা, তার মানে বলশেভিক পার্টির যে কাজের ধারার মধ্যে কী পার্থক্য, এইটা নিয়ে তুল্যমূল্য বিচার করে
কমিউনিস্ট পার্টির বিখ্যাত নেতা এস.এ. দাঙ্গে একটি বই লেখেন। সে বইটির নাম হচ্ছে গান্ধী ভার্সেস লেনিন। এই বইটার নামটা তোমাদেরকে মনে রাখতে হবে, এবং এই বইটির লেখক হচ্ছেন এস.এ. দাঙ্গে। তো এই এস.এ. দাঙ্গের জীবনের আর কি বিখ্যাত কাজ আছে? কাজটা হচ্ছে যে ইন্ডিয়ান সোশিয়ালিস্ট লেবার পার্টি তিনি তৈরি করেছিলেন। ইন্ডিয়ান সোশ্যালিস্ট লেবার পার্টি তিনি তৈরি করেছেন। এইটা হচ্ছে এস.এ. দাঙ্গের দুটো বিখ্যাত, মানে ইন্ডিয়ান সোসাইটির প্রতি তার দুটো বিখ্যাত অবদান। ওকে, তাহলে এই হয়ে গেল আমাদের মানে কমিউনিস্ট পার্টির আন্দোলন সম্পর্কে যেটুকু না জানলেই নয়। এই পার্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে 1934, এরপরে আমরা আসবো হচ্ছে 1934। তো 1934-এ কী তৈরি হয়েছিল? না তৈরি হয়েছিল কংগ্রেস সোশিয়ালিস্ট পার্টি। তাতে পুরোধাকে কে কে ছিলেন? জয়প্রকাশ নারায়ণ, আচার্য অচ্যুত নারায়ণ দেব এবং মিন্ন মাসানি প্রমুখ। ঠিক আছে, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি তৈরি হয়, যার পুরোভাগে ছিলেন জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত নারায়ণ দেব, মিন্ন মাসানির মতো নেতা প্রমুখ। এবং এর ঠিক পরে পরেই দুটো সেশন হয়। একটা হচ্ছে লখনৌ সেশন 1935, এবং আরেকটা হচ্ছে তোমার ফাইজপুর সেশন, যেটা 50th সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1936। তো যত রকমের এগ্রিকালচারাল ডিসিশনস বা এগ্রিকালচারাল ফ্রেমওয়ার্ক এই 36-এর সভাটাতে নেওয়া হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, এবার যখনই আমাদের এই এগ্রিকালচার আসছে, এগ্রিকালচারের সঙ্গে সঙ্গে শিল্পের গল্পটাও আসে বা প্রোডাকশন হাউসের সিস্টেমটাও আসে। যখন প্রোডাকশন হাউস বা কারখানা সিস্টেম আসে, তখনই কিন্তু একটা টার্ম এখানে চলে আসে ডিসকাশনের মধ্যে, যাকে বলা হচ্ছে ট্রেড ইউনিয়ন। তো ইন্ডিয়াতে মানে ভারতবর্ষে বেশ কিছু ইউনিয়ন বা বেশ কিছু অ্যাসোসিয়েশন সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হয়েছে। তো সেগুলোর একটু ইতিহাসটা আমাদের সংক্ষেপে জানাটা প্রয়োজন। তো ভারতবর্ষে আমরা টাইম গ্যাপটাকে এইভাবে লিখছি। এটা হচ্ছে যে 1874 প্রথম কলকাতা শহরে শশীপদ ব্যানার্জি নামে এক ভদ্রলোক, তিনি কী করলেন না ওয়ার্কিং মেন্স ক্লাব বলে একটি ইউনিয়ন তৈরি করলেন। ঠিক আছে, ওয়ার্কিং মেন্স ক্লাব বলে একটি ইউনিয়ন তৈরি করলেন। ঠিক আছে, এবং সেটা কোথায় না মানে, এবং তাকে নামান্তরে প্রিন্টার্স ইউনিয়ন নামেও ডাকা হয়, প্রিন্টার্স ইউনিয়ন। তো সেই ওয়ার্কিং মেন্স ক্লাব বা প্রিন্টার্স ইউনিয়ন ছিল হচ্ছে কলকাতার এস.এন. ব্যানার্জি রোড, মানে যে রাস্তাটা ধর্মতলা থেকে মৌলালির দিকে বা শিয়ালদার দিকে আসে, সেই রাস্তায় প্রিন্টার্স ইউনিয়নের বোর্ড আজও রয়েছে। তো এই শশীপদ ব্যানার্জি একটি জার্নাল লিখতেন। সেই জার্নালটির নাম পরীক্ষাতে ভীষণ ইম্পর্ট্যান্ট, তার নাম হচ্ছে ভারত শ্রমজীবী। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, যে ভারত শ্রমজীবী জার্নালটা কে মেনটেন করতেন। হলো, তারপরে আমরা আসবো হচ্ছে 1880 সালে এন.এম. লোখান্ডে তারা কি করলেন না বম্বে মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন তৈরি করলেন। সেটাও কিন্তু একটা কাইন্ড অফ ইউনিয়ন। এবং এই এন.এম. লোখান্ডে দীনবন্ধু বলে একটি পিরিয়ডিক্যাল বের করতেন। ঠিক আছে, দীনবন্ধু বলে পিরিয়ডিক্যাল বের করতেন। তারপরে আমরা স্ট্রেট চলে আসবো হচ্ছে 1918 সালে, যেখানে আমরা চলে যাচ্ছি মাদ্রাজে বি.পি. ওয়াদিয়া তৈরি করছেন ম্যাদ্রাস লেবার ইউনিয়ন, যেটা কিনা ইন্ডিয়ার প্রথম ট্রেড ইউনিয়ন নামে পরিচিত। ম্যাদ্রাস লেবার ইউনিয়ন বি.পি. ওয়াদিয়ার তৈরি করা 1918 সালে, যেটা ইন্ডিয়ার প্রথম ট্রেড ইউনিয়ন নামে পরিচিত। তারপরে আমরা চলে আসবো হচ্ছে 1920 সালে মোহনদাস করমচাঁদ গান্ধী, মানে আমাদের গান্ধীজি, তিনি তৈরি করলেন মজদুর মহাজন। এটাও পরীক্ষার প্রশ্ন আসে যে মজদুর মহাজন দলটা কার হাতে তৈরি করা। হট করে শুনে মনে হতে পারে বি.আর. আম্বেদকর, কিন্তু তা একেবারেই নয়। তো এখানে মজদুর মহাজন দলটা তৈরি করেছিলেন মহাত্মা গান্ধী 1920 সালে। এবং এই 1920 সালেরই অক্টোবর মাসে লালা লাজপত রায় এবং এন.এম. যোশীর বুদ্ধিতে তৈরি হয় অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, ইন্ডিয়ার প্রথম স্বীকৃত ট্রেড ইউনিয়ন
অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, লালা রাজপথ রায় এবং হচ্ছে এনএম যোশী, তাদের পৃষ্ঠপোষকতায় এই দুখানা তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা ক্রোনোলজিটা বলতে পারলাম যে প্রথম ইউনিয়ন বলতে আমরা বুঝবো হচ্ছে ওয়ার্কিং মেন্স ক্লাব বা প্রিন্টার্স ইউনিয়ন, প্রথম ট্রেড ইউনিয়ন বলতে বুঝবো হচ্ছে বিপি ওয়াডিয়ার মাদ্রাস লেবার ইউনিয়ন, এবং প্রথম স্বীকৃত ট্রেড ইউনিয়ন বা রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন বলতে আমরা বুঝবো হচ্ছে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, AITUC। ফাইন। আচ্ছা, ওকে। এবারে আমরা 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তখন তৎকালীন ভাইসরয় লর্ড লিনলিথগো বলেছিলেন যে ভারতবর্ষ থেকে সৈন্যবাহিনীকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেতে হবে, যেমন প্রথম বিশ্বযুদ্ধে গিয়েছিল। তো এবার তার আগে 1937 সালে বিভিন্ন প্রভিন্সে ইলেকশনসগুলো শুরু হয়। তো সেই ইলেকশনে 1937-এর যে ইলেকশনটা হয় তাতে কংগ্রেস 5টা প্রভিন্স বা 5টা ইউনাইটেড প্রভিন্সে ক্লিয়ার কাট মেজরিটি পেয়েছিল। তাদের মধ্যে কি ছিল না, উত্তরপ্রদেশ, বিহার, মাদ্রাজ, সেন্ট্রাল প্রভিন্স, ওড়িশা এবং নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, আসাম, বোম্বে, বাংলায় কংগ্রেস কিন্তু সিঙ্গেল লার্জেস্ট পার্টির ভূমিকা পায়। তার মানে কংগ্রেসের গ্রহণযোগ্যতাটা ভারতবর্ষের মানুষের কাছে আস্তে আস্তে বাড়তে শুরু করেছিল। এবং এই সময়তে কি হচ্ছে, এই যে ইলেকশনটা হচ্ছিল এতে কিন্তু 482টা মাইন্ডেড 482টা সিট কিন্তু মুসলিমদের জন্য রিজার্ভ করে রাখা ছিল। এবং তাদের মধ্যে কংগ্রেস 58টা সিটে হচ্ছে মানে কি বলে, কংগ্রেস 58টা সিটে প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু মাত্র 26টা সিট কিন্তু এর মধ্যে তারা জিততে পেরেছিল। কিন্তু নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে মুসলিম লীগ একটাও সিট জিততে পারেনি, কিন্তু পাঞ্জাবে তারা 84খানা সিটের মধ্যে 2খানা সিট কিন্তু তারা জিততে পারে। এবং কংগ্রেস কি করেছিল না, কংগ্রেস কিন্তু 7টা ইউনিয়ন প্রভিন্সে তাদের মিনিস্ট্রি ফর্ম করে। তাদের মধ্যে একটা হচ্ছে বোম্বে। এখানে একটু তোমরা নোট ডাউন করতে পারো, তোমাদের বইতে দেখবে এই ইলেকশন পার্টের উপর একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে একটা টেবিল রয়েছে। সেই টেবিলে কোথায় কোথায় কংগ্রেস মিনিস্ট্রি কার আন্ডারে বা কার হাতে ধরে তৈরি হয়েছে সেই পার্টটা কিন্তু বলে দেওয়া আছে। আমি একটু বলে দিচ্ছি, শোনো, বা পাশে বইটা থাকলে খুলে মিলিয়ে নিও। যে উত্তরপ্রদেশে তৈরি হয়েছিল গোবিন্দ বল্লভ পন্থের হাত ধরে, বিহারে তৈরি হয়েছে কৃষ্ণ সিনহার হাত ধরে, সেন্ট্রাল প্রভিন্সে হয়েছে ডক্টর খাড়ের হাত ধরে, মাদ্রাজে হয়েছে চক্রবর্তী রাজা গোপালাচারীর হাত ধরে, ওড়িশাতে হয়েছে হাকিম খান মেহতাবের হাত ধরে, বম্বেতে হয়েছে বিজি খেরের হাত ধরে, এবং নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে হয়েছে খান সাহেবের হাত ধরে। এই যে 7টা প্রভিন্স, এই 7টা প্রভিন্সের নেতৃত্বে কারা কারা আসলেন তাদের নামগুলো একবার যদি বই থেকে একটা সিঙ্গেল লাইন করে পড়ে রাখো তাহলে কিন্তু খুব খারাপ কিন্তু হবে না। আচ্ছা, এবারে এখানে কি হচ্ছে না, যখন পাঞ্জাবে এখানে দুটো ডিফারেন্ট পার্টির কথা আমরা এখানে পড়ব যখন এই 1939-এ বা এই 7টা প্রভিন্সের ভোটের পর। তো এখানে কি হচ্ছে, দুটো ডিফারেন্ট পার্টি এখানে ইমার্জ করছে। একটাকে আমরা পাঞ্জাবে বলবো হচ্ছে ইউনিয়নিস্ট পার্টি। তো তার যে নেতা তিনি হচ্ছেন সিকান্দার হায়াত খান, তিনি পাঞ্জাবে কিন্তু জিতেছিলেন। এবং বাংলায় হচ্ছে কৃষক প্রজা পার্টি, এটা হচ্ছে ফজলুল হক, তিনি কিন্তু এই দলের নেতৃত্বে ছিলেন। তো কৃষক প্রজা পার্টি তৈরি হয়েছে ফজলুল হকের হাত ধরে এবং ইউনিয়নিস্ট পার্টি তৈরি হয়েছে সিকান্দার হায়াত খানের হাত ধরে। ঠিক আছে, এবং এবার এই যে ভোটটা হলো, এই ভোটের পর কি হচ্ছে না, 1938 সালে যে কংগ্রেসের হরিপুরা সেশন হয়, যেখানে সুভাষচন্দ্র বোস প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত ছিলেন, তারা ডিক্লেয়ার করছে যে পূর্ণ স্বরাজগুলো প্রিন্সলি স্টেটকে দিতে হবে। তারপর ত্রিপুরী কংগ্রেস, যেখানে পট্টবী সীতারামাইয়ের সঙ্গে সুভাষচন্দ্র বোসের ঝামেলা হয় এবং গান্ধীজির অপোজিশন এবং গান্ধীজি সাপোর্টারদের অপোজিশন খেয়ে তাকে দল থেকে বেরিয়ে যেতে হয়। সেখানে কি এবার তাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন দ্য প্রিন্সলি স্টেট বিকজ অফ দি ফেডারেল স্ট্রাকচার অফ দ্য 1935 অ্যাক্ট অ্যান্ড ডিউ টু অ্যাজাম্পশন অফ অফিস বাই দ্য কংগ্রেস আফটার 1937 ইলেকশন। মানে এখানে বলা হচ্ছে যে প্রভিন্সে ক্ষমতা পেয়েছে সেই প্রভিন্সের রেসিডুয়ারি পাওয়ারটাকে ইউজ করে কংগ্রেস তাদের ক্ষমতা জাহির করে রাখুক, বা কংগ্রেস তাদের ক্ষমতাটা ওখানে
অ্যাডমিনিস্ট্রেশন ব্যবহার করুক। এবং এই সময়টাতে কি হচ্ছে, মানে এই যে অ্যাডমিনিস্ট্রেশনে কীভাবে ব্যবহার করবে বা গান্ধীজির মতবাদ কী হবে বা গান্ধীজির কনসেপ্ট সেখানে চলবে কি না, সেই সমস্ত নিয়েই কিন্তু কিন্তু ত্রিপুরী সেশনে পট্টবী সিদ্ধরামাইয়া এবং সুভাষচন্দ্র বোসের মধ্যে একটা কনফ্লিক্ট দেখতে পাওয়া যায় এবং 1939-এ সুভাষচন্দ্র বোস কংগ্রেস ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক তৈরি করেন। এইটা হচ্ছে গল্প। তো এবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়তে কি হচ্ছে না, 22শে ডিসেম্বর 1939 এই সময় এইটাকে বলা হচ্ছে মুসলিম লীগের ডেলিভারেন্স ডে। পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে এবং এখানে কিন্তু 1940-তে চৌধুরী রহমত আলী ঢাকাতে পাকিস্তান প্রস্তাব দাবি করেন, ঠিক আছে। এবং এখানে জিন্নার যে দ্বিজাতি তত্ত্ববাদ, টু নেশন থিওরি, তার উপরে বেস করে কিন্তু এই পাকিস্তান প্রস্তাবটাকে তোলা হয়। এবং এখানে কি হচ্ছে না, মুসলিম লীগের যে করাচি সেশন, সেখানে তারা এটাকে একটা স্লোগানকে অ্যাকসেপ্ট করছে, ডিভাইড অ্যান্ড কুইট, ঠিক আছে। তার মানে এখানে 1937-এ 7টা প্রভিন্সে জাতীয় কংগ্রেস জয়লাভ করছে, তাদের নামগুলো আমরা দেখলাম। তো এবার এখানে হচ্ছে যে 1939টা হচ্ছে ডেলিভারেন্স ডে, তারপর 1940-তে হচ্ছে মার্চ মাসে হচ্ছে কি তোমার পাকিস্তান প্রস্তাব, যেখানে চৌধুরী রহমত আলী এবং হচ্ছে জিন্নার মোহাম্মদ আলী জিন্নার টু নেশন থিওরির কথা বলা হচ্ছে। এবার হচ্ছে মুসলিম লীগে একটা স্লোগানকে অ্যাকসেপ্ট করছে, ডিভাইড অ্যান্ড কুইট, ওকে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে আগস্ট অফার। তো 8ই আগস্ট 1914 তৎকালীন ভাইসরয় লিন লিথো একটা অফার প্রদান করলেন যে ইন্ডিয়াকে ডোমিনিয়ন স্ট্যাটাস দিয়ে দেওয়া হবে এবং হচ্ছে একটা ছোটো ছোটো মানে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের ক্ষমতা বাড়িয়ে বা তার ক্ষমতায়ন করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিগুলোকে তৈরি করা হবে। এইটা হচ্ছে 8ই আগস্ট 1940-তে ভাইসরয় লিন লিথোকে দেওয়া হচ্ছে আগস্ট অফার, ঠিক। আচ্ছা, এরপরে আমরা পড়বো হচ্ছে ঠিক এই সময়, মানে ঠিক এগুলো বিরোধিতা করে শুরু হয় হচ্ছে গান্ধীজি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের বিরোধিতা করে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ শুরু করে এবং সেখানে তার মানে তার যত বক্তব্য ছিল সেই সমস্ত বক্তব্যগুলোতে ফ্রিডম অফ স্পিচের কথা বলা হচ্ছে, অ্যান্টি ওয়ার ডিক্লারেশনের কথা বলা হচ্ছে। এবং গান্ধীজি যখন ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ শুরু করেন তখন প্রথম সত্যাগ্রহী হিসেবে সেই নাম লেখান আচার্য বিনোবা ভাবে, দ্বিতীয় সত্যাগ্রহী হিসেবে নাম লেখাচ্ছেন জওহরলাল নেহেরু এবং তৃতীয় সত্যাগ্রহী হিসেবে নাম লেখাচ্ছেন ব্রহ্মদত্ত। এটা পরীক্ষার প্রশ্ন আসে যে দুজন হচ্ছেন জওহরলাল নেহেরু এবং আচার্য বিনোবা ভাবে, 3 নম্বর জন কি? এই 3 নম্বর জনটা হচ্ছে ব্রহ্মদত্ত। এবং এই আগস্ট অফার যখন মানে বাজারে সেই অর্থে মানে ডিমান্ড, এবার সে অর্থে যখন ভারতবর্ষের ডিমান্ড ফুলফিল করতে পারছে না, তখন এখানে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস বিভিন্ন রকম কনস্টিটিউশনাল প্রপোজালস এবং সেগুলো কীভাবে তৈরি হবে বা তার রূপরেখাগুলো নিয়ে কিন্তু এখানে ইন্ডিয়াতে এলেন। কিন্তু তবুও তখন যেহেতু সম্পূর্ণ স্বায়ত্তশাসন বা সম্পূর্ণ স্বাধীনতার কথা এখানে বলা হচ্ছিল, সেই কারণে কিন্তু এই যে ক্রিপস মিশন ইন্ডিয়াতে এলো তার কিন্তু সে অর্থে কোনো রকম গুরুত্ব এটা কিন্তু দেখা গেল না। তো এবারে কি হচ্ছে না, এইটাকে গান্ধীজি বললেন পোস্ট ডেটেড চেক অন ক্রাশিং ব্যাংক, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিলিমস বলো মেন বলো সব জায়গাতে আসে। এবং কংগ্রেস এখানে কী করলো না, ডোমিনিয়ন স্ট্যাটাসটাকে অবজেকশন করলো এবং তার বদলে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স বা সম্পূর্ণ স্বাধীনতা দাবি করলো। এবং মুসলিম লীগ কিন্তু সেখানে সিঙ্গেল ইন্ডিয়ান ইউনিয়নের দাবি থেকে সরে গিয়ে একটা মানে দুটো দেশ ভাগের পক্ষে সওয়াল জবাব করলো। এবং ব্রিটিশদের এই মানে ডোমিনিয়ন স্ট্যাটাস নামে এই মিথ্যাচারের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে কিন্তু একটা কুইট ইন্ডিয়া মুভমেন্টটা শুরু হলো। তো এই কুইট ইন্ডিয়া মুভমেন্টটা কিন্তু অ্যাকচুয়ালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। তো কুইট ইন্ডিয়া মুভমেন্টটা কি হচ্ছে না, কংগ্রেস ওয়ার্কিং কমিটির যে মিটিং, সেই কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হচ্ছে 27 এপ্রিল 1942 সালে এলাহাবাদে। এবং তাতে কিন্তু ব্রিটিশ গভর্নমেন্টের যে ওয়ার ফ্রন্টের পলিসি তাকে কংগ্রেস ভর্ৎসনা করছে। তারপরে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি মিটিং যেটা ওয়ার্ধাতে হলো, সেখানে কিন্তু কংগ্রেস ব্রিটিশদেরকে কুইট ইন্ডিয়া মানে ভারত ছেড়ে চলে যেতে বলেছিল। এবং 7ই আগস্ট যখন এই ওয়ার্ধা সেশনেই কুইট ইন্ডিয়া মুভমেন্ট র্যাটিফিকেশন হচ্ছে বা পারমিশন পাচ্ছে, তখন সেখান থেকে 7ই আগস্ট কংগ্রেস সেশন স্টার্ট হচ্ছে। এবং কী হচ্ছে না, 8ই আগস্ট গান্ধীজি সেখানে তার হিস্টোরিক্যাল প্রপোজাল কুইট ইন্ডিয়া বা ভারত ছাড়ার প্রপোজালটা সেখানে রেখেছিলেন, ঠিক আছে।
মানে মেনলি এখানে যেটা বলা হচ্ছে দেখো যে বম্বে সেশন 1942, এটা অ্যাকচুয়ালি ওয়ার্ধা সেশন, এবং ফাইনাল অ্যাটেম্প ফর কান্ট্রিজ ফ্রিডম, বিভিন্ন রকম ব্লাডশেড, এবং গান্ধীজি আন্ডারটোক 24 days ফাস্টিং কন্ডেমিং দ্য ভায়োলেন্স অফ দ্য কোট ইন্ডিয়া মুভমেন্ট। তো এর মাঝে কিছু বক্তব্য আছে, সেগুলো আমরা একটু পড়ি। যেখানে গান্ধীজি এবং হচ্ছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির যে সমস্ত মেম্বার ছিলেন, তারা কুইট ইন্ডিয়া মুভমেন্ট ঘোষণার পরের দিনই তাদেরকে ইমপ্রিজনমেন্ট করে দেওয়া হয় বা গ্রেপ্তার করে নেওয়া হয়, এবং মহাত্মা গান্ধীকে পুনাতে আগা খানের ফোর্টে এবং বাকিদেরকে আহমদনগর ফোর্টে নজরবন্দি করে রাখা হয়, এবং কংগ্রেসকে সিডিশিয়াস বা ইললিগাল বলে ঘোষণা করে দেওয়া হয়। কিন্তু এই মুভমেন্টটা মেনলি কুইট ইন্ডিয়া মুভমেন্ট ছিল হচ্ছে একটা র্যাডারলেস এবং ডাইরেকশনলেস একটা মুভমেন্ট। এবং সেখানে কি হচ্ছে না, যখন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া আবার এখানে ব্রিটিশ গভর্নমেন্টকে সাপোর্ট করেছিল, এইটা একটা অদ্ভুত ট্র্যাজেডি আর কি। এবং ডক্টর আম্বেদকরও কিন্তু এই কুইট ইন্ডিয়া মুভমেন্টের বিরোধিতা করেন, এটা একটা বড় ব্যাপার। মানে এখানে যখন জাতীয় কংগ্রেস প্রাণপণ লড়ছে কুইট ইন্ডিয়ার বিরুদ্ধে, তখন কমিউনিস্ট পার্টি এবং ডক্টর আম্বেদকর ব্রিটিশদের সাপোর্ট করেন। তার সঙ্গে সঙ্গে ব্যাপারটা হচ্ছে কি, ধরো বিভিন্ন যে প্রিন্সলি স্টেট, তারা সবাই যোগদান করেনি, যত ব্যবসায়ী তারা এই বিদ্রোহ থেকে দূরে ছিল। তারপর হচ্ছে হিন্দু মহাসভা, ল্যান্ডলর্ডস, এরা কেউ কিন্তু মানে এই সমস্ত মুভমেন্টে কিন্তু প্রত্যক্ষ অংশগ্রহণ করেনি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কুইট ইন্ডিয়া মুভমেন্ট। আচ্ছা, এবার হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী ফর্মুলা। এবার এখানে কংগ্রেস কী হচ্ছে না, মুসলিম লীগের কোঅপারেশন পেল, এবং সেই কোঅপারেশনটা গান্ধীজি সেখানে অ্যাকসেপ্ট করলেন, এবং সেগুলো কিন্তু নর্মাল হিন্দু লিডার্সরা তাকে কন্ডেম করলেন, বা মানে তাকে আর কি অন্যায্য দাবি করলেন, এবং পাকিস্তান রেজলিউশনের একটা তাকে মোটামুটি মানে খাতায় কলমে অ্যাকসেপ্ট করে নেওয়া হলো। এবং জিন্না কী করলেন না, তার যে বক্তব্য ছিল সেখানে কিন্তু আবার ফার্দার একটা মানে দুই দেশের একটি কমন সেন্টার, মানে এই যে আজকে নিউ দিল্লি ভারতবর্ষের মানে রাজধানী, তো সেরকম কমন সেন্টার করতে তারা মানে বাধা প্রদান করলেন। এবং এই সঙ্গে সাযুজ্য রেখে কী হচ্ছে না, 1945 সালে 14 জুন থেকে 14 জুলাই হচ্ছে লর্ড ওয়েভেল সেই সময় সিমলা কনফারেন্স কল করলেন, এবং সেখানে গভর্নর জেনারেল যে এক্সিকিউটিভ কাউন্সিলটা, তাকে আবার রিস্ট্রাকচার করা হলো, এবং হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেলে তা একটা কনস্টিটিউশন তৈরি করার কথা বলা হয়েছে। এবার এখানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তলোয়ার জাহাজে 1946 সালে বিদ্রোহ শুরু করেন, এবং ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, সরি আমি এটা ভুল বললাম, ওটা রয়্যাল নেভি মিউটনি ছিল। তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটাকে আমরা জানি হচ্ছে আজাদ হিন্দ ফৌজ নামে। তো এটা পরীক্ষায় বারবার প্রশ্ন আসে যে আজাদ হিন্দ ফৌজ কার হাতে তৈরি, সুভাষচন্দ্র বোস, রাসবিহারী বোস, এবং হচ্ছে লালা রাজপথ রায়, বা কিংবা হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং, এরকম 4টে অপশান দেওয়া থাকে। তো এরকম 4টে অপশান দেওয়া থাকলে চোখ বুঝে আনসার হবে হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং। তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ক্যাপ্টেন মোহন সিংয়ের হাতে তৈরি, এবং সেটা 1943-তে সুভাষচন্দ্র বোসের হাতে তুলে দেওয়া হয়, এবং 2 জুলাই সুভাষচন্দ্র বোস দিল্লি চলো স্লোগান দেন। এবং এখানে বিভিন্ন ব্রিগেড তৈরি করা হয় বা দল তৈরি করা হয়, যাদের নাম হচ্ছে সুভাষ ব্রিগেড, গান্ধী ব্রিগেড, নেহেরু ব্রিগেড, এবং লক্ষ্মীবাই ব্রিগেড, যেটা কিন্তু সম্পূর্ণ মহিলাদের ছিল। এবং এখানে কি হচ্ছে, যখন তারা সিঙ্গাপুরের দলটা তৈরি করছে, সেখান থেকে ক্রমশ পশ্চিম দিকে সরে আসছেন, সেখানে নাগাল্যান্ডের কোহিমা, তারপর হচ্ছে ইম্ফল, এই সবগুলো হতে জয়লাভ করা হয়। কিন্তু তারপর একটা পার্টিকুলার জায়গায় এসে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কিন্তু তাদের সারেন্ডার করতে বাধ্য হয়, এবং তাদের ট্রায়ালটা রেড ফোর্টে হয়, এবং জওহরলাল নেহরু, ভুলাভাই দেশাই, কৈলাস কারজু, আসাফ আলী, তেজ বাহাদুর সকলেই কিন্তু এই মানে কেসে সোলজারদের হয়ে বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির মেম্বারদের হয়ে কিন্তু ভোট লড়েছিলেন। ঠিক আছে, ভোট বলবো কেন, মানে কেসটা কিন্তু লড়েছিলেন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কারা কারা লড়তেন কেস। জওহরলাল নেহরু, ভুলাভাই দেশাই, কৈলাস কারজু, আসাফ আলী, তেজ বাহাদুর সপ্রু, এরা কিন্তু এই চেষ্টাটা করেছিলেন। ঠিক আছে, তো এবার তারপর আসে 1946-এ রয়্যাল ইন্ডিয়ান নেভি, তারা তলোয়ার জাহাজে মানে বিদ্রোহ শুরু করে, এবং কী হচ্ছে না, সেখানে ওই ব্রিটিশদেরকে ভালো ট্রিটমেন্ট করা হতো, এবং এই ইন্ডিয়ান সোলজারদেরকে খারাপ ট্রিটমেন্ট করা হতো। এবং এখানে কী হচ্ছে যে মানে বিসি দত্ত, বল্লভভাই প্যাটেল এবং জিন্না, এরা কিন্তু সবাই সারেন্ডার করেন। ঠিক আছে, আচ্ছা, তো এবারে আসছি আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে, যেটাকে হচ্ছে বলা হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান। তো 15ই মার্চ 1946
তৎকালীন প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি তিনজনের কমিশন ভারতবর্ষে পাঠান। সেটা হচ্ছে পেট্রিক লরেন্স, এভি আলেকজান্ডার এবং স্ট্যাফোর্ড ক্রিপস। ওকে, পেট্রিক লরেন্স, এভি আলেকজান্ডার এবং স্ট্যাফোর্ড ক্রিপস। এবং তাদের বক্তব্য এই ছিল যে ক্যাবিনেট মিশন প্ল্যানে মানে ইউনিয়ন অফ ইন্ডিয়া ফর্মেশনের কথা বলা হচ্ছে, এবং এখানে ইন্টারিম গভর্নমেন্টটা 2 সেপ্টেম্বর 1946 একটা ইন্টারিম গভর্নমেন্টের ফর্মেশনে কিন্তু এটার মাধ্যমেই করা হয়, এবং এখানে জওহরলাল নেহরু এই ইন্টারিম গভর্নমেন্টের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তারপর হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন রেজলিউশন বাই জিন্না। তো এখানে কি হচ্ছে, অক্টোবর 16, 1946-এ মুসলিম লীগ ডাইরেক্ট অ্যাকশন ডে পালন করে, এবং তারপর হচ্ছে কি না হচ্ছে 1946 সালের ডিসেম্বর মাসেই হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু তৈরি হয়ে যায়, এবং মুসলিম লীগ থেকে লিয়াকত আলী খান তাকে কিন্তু ফিনান্স মিনিস্টার করা হয়। এবং সবার শেষে ভারতবর্ষের স্বাধীনতা যাতে শিলমোহর করলো সেটা হচ্ছে মাউন্ট ব্যাটেন প্ল্যান, যাকে আমরা বলি হচ্ছে 3rd জুন প্ল্যান। 20 ফেব্রুয়ারি 1947 হাউস অফ কমন্স এগ্রিড টু ট্রান্সফার পাওয়ার। মানে যেটা হচ্ছে আমাদের ব্রিটিশের যে হাউস অফ কমন্স তারা কিন্তু মানে পাওয়ারটা ইন্ডিয়াকে দিয়ে দিতে এগ্রি করলো, এবং সেই সময় লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভাইসরয়। তো এই যে প্ল্যানটা তাকে বলা হচ্ছে 3rd জুন প্ল্যান। তো বেঙ্গল এবং পাঞ্জাব তাকে পার্টিশন করা হবে। ওয়েস্ট বেঙ্গল এবং ইস্ট বেঙ্গলটা মানে ওয়েস্ট বেঙ্গল এবং ইস্ট পাঞ্জাবটা হচ্ছে ভারতবর্ষে থাকবে, কিন্তু হচ্ছে ইস্ট বেঙ্গল এবং ওয়েস্ট পাঞ্জাবটা ভারতবর্ষের বাইরে বেরিয়ে যাবে, এবং প্রিন্সলি স্টেট যদি চায় তারা জয়েন করতে পারে, না চাইলে জয়েন করতে হবে না। এবং এইভাবে কিন্তু আস্তে আস্তে আমরা সমস্ত বাধা বিপত্তি ক্ষয়ক্ষতি পেরিয়ে 1947 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 সেখানে সাইন হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি গান্ধী ইন ইন্ডিয়া। তবুও আমরা এরপরে আরও কিছু এক্সট্রা তথ্য আমাদের রয়েছে। যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 সেটা পাস হয় 18 জুলাই 1947-এ, মানে বাউন্ডারি কমিশন আন্ডার সিরিল র্যাডক্লিফ তারা কিন্তু 15 আগস্ট 1947-এর মধ্যে বাউন্ডারি ডিমার্কেট করতে চেয়েছিল বা তাদেরকে বলা হয়েছিল। এবং ইন্ডিয়াস ফ্রিডম মানে লর্ড মাউন্টব্যাটেন কী হচ্ছে না এবং তারপরে একটা মানে 15 আগস্ট 1947-এ ইন্ডিয়া স্বাধীনতা পায়, এবং লর্ড মাউন্টব্যাটেনকে বলা হয় প্রথম গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। লর্ড মাউন্টব্যাটেন ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এবং সেখানে জিন্না কিন্তু পাকিস্তানের গভর্নর জেনারেল হয়ে বসেন। এবং এখানে কি হচ্ছে, যত রকম প্রিন্স স্টেট আছে তাদেরকে একসঙ্গে জুড়িয়ে আনার কাজটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের ছিল। ঠিক আছে, এবারে আমরা কিছু ইম্পর্টেন্ট ন্যাশনাল লিডারের কথা পড়বো, যেমন ধরো অ্যানি বেসান্ত, তিনি সেন্ট্রাল হিন্দু স্কুল এবং বেনারসে কলেজ তৈরি করেছেন। বাল গঙ্গাধর তিলক, যাকে বলা হতো ফাদার অফ ইন্ডিয়ান আর্মরেস, ভ্যালেন্টিন চিরল বলতেন। বিপিন চন্দ্র পাল, যিনি কিনা যাকে বলা হতো মাইটিয়েস্ট প্রফেট অফ ন্যাশনালিজম বাই অরবিন্দ ঘোষ, মাইটিয়েস্ট প্রফেট অফ ন্যাশনালিজম বাই অরবিন্দ ঘোষ। এই বইটা মানে এই যে মাইটিয়েস্ট প্রফেট অফ ন্যাশনালিজম এই নামটা অরবিন্দ ঘোষ বিপিন চন্দ্র পালকে দিয়েছিলেন। তার সঙ্গে হচ্ছে পরিদর্শক ম্যাগাজিন, পাবলিক ওপিনিয়ন, রিভিউ স্বরাজ, হিন্দু রিভিউ অ্যান্ড ডেমোক্রেটিক ম্যাগাজিন এডিটার, এই সমস্ত জিনিসপত্র মানে এই সমস্ত কাগজের এডিটার ছিলেন এই বিপিন চন্দ্র পাল। এবং লাল রাজপথ রায়কে ডাকা হতো শের ই পাঞ্জাব নামে, এবং অথবা এডিটর অফ বন্দে মাতরম, দ্য পাঞ্জাব অ্যান্ড দ্য পিপল। এবার হচ্ছে গোল্ডেন থ্রেশহোল্ড, এখানে কিছু বই আছে সরোজিনী নাইডুর লেখা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ সরোজিনী নাইডু 1925-এ কংগ্রেসের দায়িত্ব নেন। তো সেখানে গোল্ডেন থ্রেশহোল্ড লেখা একটা বই আছে, খুব ইম্পর্টেন্ট। ফাদার অফ দি ডন খুব ইম্পর্টেন্ট। দ্য বার্ড অফ টাইম অ্যান্ড দ্য ব্রোকেন উইং, এই সবকটা বই কিন্তু সরোজিনী নাইডুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে। তারপর এখানে আসছে যে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্টটা তামিলনাড়ুতে শুরু করেছেন কিনে চক্রবর্তী রাজা গোপালাচারী, এবং তিনি কিন্তু স্বতন্ত্র পার্টি বলে একটি পার্টি সংগঠন করেন, এবং তার লেখা যে বইয়ের নাম হচ্ছে সত্যমেব জয়তে। তো ডক্টর রাজেন্দ্র প্রসাদকে বলা হতো গান্ধী অফ বিহার, এটা আমরা আগেই পড়েছি। তো তিনি হচ্ছেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রথম প্রেসিডেন্ট এবং 1962 সালে ভারতরত্ন প্রাপ্ত, এবং দেশ বলে একটি নিউজ পেপার তিনি এডিট করতেন। দেশ বলে একটা নিউজ পেপার তিনি কিন্তু এডিট করতেন। এবং ডিসকভারি অফ ইন্ডিয়া, তাতে কিন্তু গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, বাঞ্চ অফ ওল্ড লেটার্স, দ্য ইউনিটি অফ ইন্ডিয়া, এগুলো সব কিন্তু জওয়াহরলাল নেহরুর লেখা বই। তাহলে কী বই আছে? ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, বাঞ্চ অফ ওল্ড লেটার্স, দ্য ইউনিটি অফ ইন্ডিয়া, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড আফটার ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, বুকস রিটেন বাই জওয়াহরলাল নেহরু। তো মৌলানা আজাদ মানে হচ্ছেন ইন্ডিয়ার প্রথম এডুকেশন মিনিস্টার। তো সেখানে তার বই হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। ভীমরাও আম্বেদকর,
ইন্ডিয়ান লেবার পার্টি, পিপলস এডুকেশন সোসাইটি, হিন্দু কোড বিল, সমাজ সমতা সংঘ, যত রকমের সংগঠন রয়েছে যে দলিতদের মানে অধিকার প্রাপ্তির জন্য, তো সেগুলোকে তিনি তৈরি করেছিলেন। ডিপ্রেস ক্লাস ইনস্টিটিউট, মহাজ সত্যাগ্রহ ইত্যাদি প্রভৃতি রিপাবলিকান পার্টি ইত্যাদি কিন্তু সেগুলো তার হাতে তৈরি করা। এবার তো নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্ডিয়ান সিভিল সার্ভিস ত্যাগ করেন 1920 সালে, 4th র্যাঙ্ক করেও, এবং তারপর কিন্তু ভারতবর্ষে স্বাধীনতা যুদ্ধে নিজেকে নিয়োজিত করেন। তো ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া লিগ উইথ জওয়াহরলাল নেহেরু এখানে তৈরি হয়। তারপর হচ্ছে 1938 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট তিনি হয়েছেন। 1939-এ কিছু মনোমালিন্য হওয়াতে তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে যান এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন। এবং 1943-তে যখন সিঙ্গাপুর গিয়ে পৌঁছন, তখন মোহন সিং তাকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি চার্জ দেন। তো এখানে এবং সেখানে তার যে অটোবায়োগ্রাফি, তার নাম হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল। এটা ভেরি ইম্পর্টেন্ট। সুভাষচন্দ্র বোসের অটোবায়োগ্রাফির নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। ওকে, আচ্ছা। আর এই যে গান্ধীজিকে ফাদার অফ দি নেশন বলা হয়েছে, এটা কিন্তু সুভাষচন্দ্র বোসেরই বলা। ঠিক আছে, গান্ধীজিকে যে ফাদার অফ নেশনটা বলা হয়েছে, এটা কিন্তু মানে এই পার্টিকুলার উপাধিটা সুভাষচন্দ্র বোস দিয়েছেন। ওকে, তো এবারে আমরা চলে আসছি, দেখবো তোমাদের বইতে সোনালী পানসাল বইটার একদম লাস্ট পেজ, যাকে বলছি আমরা অ্যাপেন্ডিক্স 3, সেখানে কিন্তু এই গভর্নর জেনারেলস এবং ভাইসরয়ের একটা সুন্দর লিস্ট দেওয়া আছে। তোমার সেটাকেই পড়বে একমাত্র সোর্স হিসেবে। এখানে জাস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্টগুলো কিন্তু এখানে তুলে দেখানো হয়েছে। ওকে, তো প্রথমত আমরা আসি হচ্ছে একদম প্রথম দিক থেকে। ওয়ারেন হেস্টিংস 1772 সালে তিনি পোস্টিং পান এবং 85 পর্যন্ত তার টেনিউর ছিল। সেখানে তিনি ডুয়াল সিস্টেম বা দ্বৈত শাসন ব্যবস্থা বন্ধ করেছিলেন। ক্যালকাটা মাদ্রাসা 1781-এ বন্ধ করেছিলেন এবং রেগুলেটিং অ্যাক্ট 1773-তে বন্ধ করেন, চালু করেন, এবং পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784-এ চালু হয়। তাহলে ওয়ারেন হেস্টিংসের সময় ডুয়াল সিস্টেমটা বন্ধ হয় এবং তার জায়গায় ক্যালকাটা মাদ্রাসা তৈরি হচ্ছে 1781-এ, রেগুলেটিং অ্যাক্ট 1773 এবং পিটস ইন্ডিয়া অ্যাক্ট হচ্ছে 1784। তারপর লর্ড কর্নওয়ালিস 1786 থেকে 1793 পর্যন্ত ছিলেন এবং তার হাত ধরেই পার্মানেন্ট সেটেলমেন্ট, রেভিনিউ অ্যান্ড ক্রিমিনাল রেকর্ডস, ক্রিমিনাল কোর্ট ইত্যাদি প্রভৃতি সেগুলো কর্নওয়ালিসের টাইমে হয়েছিল। স্যার জন শোর কিন্তু বেসিক্যালি পার্মানেন্ট সেটেলমেন্টে একজন ইম্পর্ট্যান্ট অফিসার, এবং তারপর ব্যাটল অফ খারলা মানে দক্ষিণ ভারতের নিজাম এবং মারাঠাদের মধ্যে যে যুদ্ধ হয় তাতে তিনি মানে একটা পক্ষে অংশগ্রহণ করেছিলেন। তো সেটা হচ্ছে স্যার জন শোর। লর্ড ওয়েলেসলি 1798 থেকে 1805 পর্যন্ত। তো লর্ড ওয়েলেসলির হাত ধরে সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ফাদার অফ সিভিল সার্ভিসেস ইন ইন্ডিয়া, মানে লর্ড ওয়েলেসলিকে বলা হয় ফাদার অফ সিভিল সার্ভিসেস ইন ইন্ডিয়া। এবং তারই সময়তে টিপু সুলতান তার হাতে মারা যাচ্ছেন, কারণ 4th অ্যাংলো-মাইসোর ওয়ার তার পিরিয়ডে। এবং সেখানে 1800 মানে সালে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি করা হয়, যা বর্তমান নাম হচ্ছে বেঙ্গল টাইগার। ঠিক আছে, জর্জ বার্ডো তার জীবনে একটিই কাজ, ভেলোর মিউটিনি 1806, এই টার্মটা ইম্পর্টেন্ট। লর্ড মিন্টো ওয়ান, তারও একটি কাজ, সেটা হচ্ছে ট্রিটি অফ অমৃতসর। লর্ড হেস্টিংস 1813 থেকে 23, সেটা হচ্ছে লর্ড হেস্টিংসের হাত ধরে সমাচার পত্রিকা হচ্ছে ইন্ডিয়ার প্রথম ভার্নাকুলার নিউজ পেপার। এবং রায়তওয়ে সেটেলমেন্ট হচ্ছে ট্রিটি অফ সগৌলি, ট্রিটি অফ সগৌলি 1860, এবং সাপ্রেশন অফ পিন্ডারি এটি 1870। এই দুটোই হচ্ছে লর্ড হেস্টিংসের বিশেষ গুরুত্বপূর্ণ কাজ। এবার লর্ড আর্মহার্স্ট হচ্ছে ব্যারাকপুর মিউটিনি, তার সময় হয়েছে 1824, এবং হচ্ছে ট্রিটি অফ ইয়ান্দাবু বা ইয়ান্দাবু সন্ধি, এটা হচ্ছে 1826। আচ্ছা, এবার আসছে লর্ড বেন্টিক। তো লর্ড বেন্টিক হচ্ছেন যতজন ছিলেন তাদের মধ্যে সবথেকে লিবারাল, এবং তিনি মডার্ন ওয়েস্টার্ন এডুকেশনকে হচ্ছে ফাদার অফ মডার্ন ওয়েস্টার্ন এডুকেশন ইন ইন্ডিয়া, এবং তিনি হচ্ছেন প্রথম গভর্নর জেনারেল ইন ইন্ডিয়া। তার সঙ্গে ম্যাকলেস মিনিটের মধ্যেও তার কিছু ইনপুটস রয়েছে, এবং সঙ্গে সে এই ম্যাকলেস মিনিটের ওপর ভিত্তি করে এই লর্ড বেন্টিংকে কিন্তু সতীদাহ প্রথায় অ্যাবলিশ করবার কথা বলেন 1829-এ। ঠিক আছে, তো তারপরে আসছে চার্লস মেটক্যাফকে বলা হচ্ছে লিবারেটর অফ দ্য ইন্ডিয়ান প্রেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং লর্ড অকল্যান্ডের সময় হচ্ছে প্রথম আফগান ওয়ার, লর্ড এলেন বারো, তাকে কিন্তু চার্লস নেপিয়ার ফার্স্ট গভর্নর অফ সিন্ধ করে দেওয়া হচ্ছে। চার্লস নেপিয়ার মানে
তার সময় মানে সিন্ধের প্রথম গভর্নর তিনি কিন্তু নিয়োগ করে জানছে। এবার লর্ড ডালহৌসি, তিনি হচ্ছেন এই যতজন ছিলেন তাদের মধ্যে সব থেকে ইয়ংগেস্ট, এবং এখানে হচ্ছে ডক্ট্রিন অফ ল্যাপস, লর্ড ডালহৌসির সময় হচ্ছে তিনি সব থেকে ইয়ংগেস্ট, এবং তিনি ডক্ট্রিন অফ ল্যাপস তৈরি করেছেন, মিলিটারি রিফর্মস করেছেন, রেলওয়েজ ডেভেলপ হয়েছে, পোস্টাল সিস্টেম ডেভেলপ হয়েছে, উডেড ডিসপ্লে হয়েছে, আইআইটি রুড়কি, উইডো রিম্যারেজ এবং সাঁওতাল আপরাইজিং সবই কিন্তু মানে সেই সময় তার সময়কার পিরিয়ডে তৈরি। লর্ড ক্যানিংটা হচ্ছে তিনি হচ্ছেন প্রথম ভাইসরয় সিপাহি মিউটিনিটা লর্ড ক্যানিংয়ের সময় কিন্তু হয়েছিল। এবং ইন্ডিয়ান পেনাল কোড 1860 সেটাও কিন্তু এখানে মেনশন করা আছে, এবং হচ্ছে ইনকাম ট্যাক্স 1858 থেকে চালু হয়েছে। এবং ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 এবং ইন্ডিয়ান হাইকোর্ট অ্যাক্ট 1861 এই দুটো একই সময় পাস হয়, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 এবং হচ্ছে ইন্ডিগো রাইটস 1859। ওকে, আসলে লর্ড এলগিন ওয়ানের সময় হচ্ছে যত রকম ওয়াহাবি ফলোয়ার্স আছে তাদেরকে সাপ্রেশন করে দেওয়া হয়। এবং জন লরেন্সের সময় হচ্ছে ফিমাইন কমিশন তৈরি করা হয় এবং তার হেডকোয়ার্টার নিয়ে ব্যস্ত। এবং হচ্ছে লর্ড মেয়ো, তিনি কিন্তু স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি করেছেন, সেন্সাসের ব্যবস্থা করেছেন, এবং হচ্ছে তার নামে পুনেতে মায়ো কলেজ, এবং এখানে হচ্ছে তো স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তার সেন্সাস এবং হচ্ছে মায়ো কলেজ এবং ভাইসরয় টু বি মার্টার। এবং লর্ড নর্থব্রুক হচ্ছে কুকা মুভমেন্ট, ফ্যামিলি ফিমাইন ইন বিহার অ্যান্ড বেঙ্গল। কুকা মুভমেন্ট হচ্ছে ফিমাইন ইন বিহার অ্যান্ড বেঙ্গল। ওকে, তারপরে আমরা এখানে পাবো হচ্ছে লর্ড লিটনকে। তো লর্ড লিটন হচ্ছে এখানে ফিমাইন হয়েছে সেই সময় বা দুর্ভিক্ষ হয়েছে, তাতে তার কিছু মানে ভালো দিক দেখতে পাওয়া গেছে, যেমন স্ট্র্যাচি কমিশন, দিল্লি দরবার, কাইজারে হিন্দ, এগুলো হচ্ছে কুইন ভিক্টোরিয়া এই কাইজার হিন্দ টাইটেলটা দিতেন। তো এবার এখানে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878, ইন্ডিয়ান আর্মস অ্যাক্ট, মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ হচ্ছে, এবং হচ্ছে এখানে এই সময় থেকে মানে স্ট্যাটুটারি সিভিল সার্ভিস বা টেম্পোরারি সিভিল সার্ভিস তৈরি করা হয়। তো এবার লর্ড রিপনটা হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্টে রিপিল করে নেওয়া হয়েছে, এবং হচ্ছে ফ্যাক্টরি অ্যাক্ট এবং ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট বলা হচ্ছে লর্ড রিপনকে। এবং এখানে হান্টার কমিশন। এবার হচ্ছে লর্ড ডাফরিনের সময় একটি কাজ, সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং তার সঙ্গে টেনান্সি অ্যাক্ট 1885, এবং লর্ড ল্যান্সডাউন, ডুরান্ড লাইন এজ অফ কনসেন্ট অ্যাক্ট 1891। লর্ড এলগিন টু হচ্ছেন 1899 মুন্ডা আপরাইজিং, এবার তারপর হচ্ছে ল্যাল কমিশন, এবং তারপর হচ্ছে কি না বম্বে প্লেগ শুরু, এবং সেখানে হচ্ছে চাপেকার বাজারে গুলি করে হত্যা করা হয়। এবং তারপর হচ্ছে লর্ড কার্জন। তো লর্ড কার্জন হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। আচ্ছা, তো ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার তার হেডকোয়ার্টারটা হচ্ছে পুসা, এবং সেখানে হচ্ছে র্যালে কমিশন, ইউনিভার্সিটি অ্যাক্ট 1904 এবং পার্টিশন অফ বেঙ্গল। তো এবার হচ্ছে জন মিন্টো টু এর সময় হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909, সুয়ার্ট স্প্লিট এবং মুসলিম লীগ এই সময় তৈরি হয়। কারণ কি সুয়ার্ট স্প্লিট 1916, মুসলিম লীগটা হচ্ছে 1900। তো এবার আসছে হচ্ছে লর্ড হার্ডিঞ্জ টু। তো কিং জর্জ 5 দিল্লি থেকে ক্যাপিটাল, এবং হচ্ছে তারপর আসে লর্ড চেমসফোর্ড। তো লর্ড চেমসফোর্ডটা হচ্ছে চম্পারণ এবং খেদা সত্যাগ্রহ, জালিয়ানওয়ালাবাগ এবং হরমুল মুভমেন্ট সব কিছু কিন্তু এই সময় হয়েছে। তো হচ্ছে চম্পারণ এবং খেদা সত্যাগ্রহ, জালিয়ানওয়ালাবাগ এবং হোম ডিউটি মুভমেন্ট হচ্ছে তাছাড়া স্যাটলার কমিশন অ্যাওয়ার্ড অ্যাক্ট 1919। তারপরে আসছে লর্ড রিডিং। তো লর্ড রিডিংটা হচ্ছে 1921 থেকে 26, সেখানে নন কর্পোরেশনটা বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রিন্স অফ ওয়েলস ইন্ডিয়াতে আসছেন, স্বরাজ পার্টি তার বিরোধিতা করছে, বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করছে, এবং এখানে আরএসএস এবং হচ্ছে হিলটন ইয়ং কমিশনের রেকমেন্ডেশনে কিন্তু সিপিআই ফর্ম হয়। এবং এখানে লর্ড আরভিন 1926 থেকে 31। তো সাইমন কমিশন
সাইমন কমিশন, লাহোর কংগ্রেস, তারপর হচ্ছে গান্ধী হ্যাভ ইম্প্যাক্ট ইত্যাদি। তো লর্ড উইলিংটন সেকেন্ড এবং থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স হচ্ছে পলিটিক্যাল কমন অ্যাওয়ার্ড অল ইন্ডিয়া কিষাণ সভা। তো এবার লর্ড লিনলিথগো, তো লর্ড লিনলিথগো হচ্ছে এখানে সবচেয়ে বেশি সময় ধরে ছিলেন। তো লর্ড লিনলিথগোর সময় হয়েছে কি না, ক্রিপস মিশন হয়েছে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছে, ফেমাইন অফ বেঙ্গল, মুসলিম লীগ রিলিভারেন্স ডে। আচ্ছা, লর্ড ওয়েভেলটা হতো সিমলা কনফারেন্স, সিআর ফর্মুলা, ওয়েভেল প্ল্যান, ওয়েভেল মিউটনি, কন্টিনিউ গভর্নমেন্ট। আচ্ছা, এবার আছে লর্ড মাউন্টব্যাটেন, লাস্ট ওয়ান। তো 3 জুন প্ল্যান, তো সেখানে ইন্ডিয়া পাকিস্তান পার্টিশন হয়েছে, বাউন্ডারি কমিশন তৈরি হয়েছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 তৈরি হয়েছে, এবং হচ্ছে ফার্স্ট, এবং ইনি এই যে লর্ড মাউন্টব্যাটেন, ইনি কিন্তু ফার্স্ট গভর্নর অফ ফ্রি ইন্ডিয়া। ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে তার প্রথম মানে গভর্নর জেনারেল কিন্তু হচ্ছেন লর্ড মাউন্টব্যাটেন। আচ্ছা, তো এই যে আমরা পড়লাম যে এখানে বিভিন্ন রকমের যে লর্ড উইলিংটন কী করেছেন, রিডিং কী করেছেন, আরউইন কী করেছেন, এগুলো সবই কিন্তু আমরা খুচরো পড়েছি। কিন্তু তোমাদের বইতে যে অ্যাপেন্ডিক্স পার্ট রয়েছে, মানে একদম লাস্টে অ্যাপেন্ডিক্স 3, তার মধ্যে কিন্তু এই এন্টায়ার ডিটেলটা ভীষণ সুন্দর করে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু প্লিজ সকলে বাড়ি গিয়ে পড়ে নেবে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে মানে গান্ধীজি ইন্ডিয়াতে এলেন এবং ভাইসরয়েস এবং হচ্ছে তোমার গভর্নর জেনারেল সম্পর্কে টুকটাক তথ্য জানা হলো। এগুলো অ্যাকচুয়ালি পড়ার কিছু নেই, চোখ বন্ধ করে মুখস্থ করতে হয়, আদারওয়াইজ মানে অন্তত ওকে ভাইসরয়টা তো বটেই, তো ওই জায়গাটা কিন্তু একটু মুখস্থ করতে হবে, বাকিগুলো কিন্তু মোটামুটি বুঝে পড়লে কিন্তু হয়ে যায়, ঠিক আছে? তাহলে আজকে ক্লাসটা এখানে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে। থ্যাংক ইউ।